আমরা পড়ছি আইন আদালত বার এমসি ফাইনাল টাচ নোট হতে। বিষয় ৩, দণ্ডবিধি 1860, দ্য পেনাল কোড 1860, শর্ট সাজেশন 2026। আমরা প্রথম ক্লাসে শর্ট সাজেশন বিষয়ে আলোচনা করেছি। এখানে আপনাদের মাত্র 172টি ধারা পড়তে হবে। যারা আরো কম পড়তে চান শুধুমাত্র 3 স্টার গুলো পড়বেন। এখন চলে যাচ্ছি র্যাপিড রিভিশন অংশে। র্যাপিড রিভিশন আমি পুরোটা পড়ে দিব না, কারণ পড়লে আপনারা পারবেন, ফাউন্ডেশন ওটা তো আছেই, তাই না? জি। তো যেটা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটাই বলছি। যে আইন কমিশন গঠিত হয় ভারত উপমহাদেশে 1834। এই প্রশ্নটা অনেকদিন আগে এসেছিল, আসতে পারে আবার রিপিট। আর কমিশনের চেয়ারম্যান ছিল হচ্ছে লর্ড ম্যাকুলে। আর বাকি 3জন কমিশনার ছিলেন, অ্যান্ডারসন, মিলেট আর ম্যাকলিড। তাহলে সভাপতি সহ মোট 4জন। ম্যাকুলে বা ম্যাকুলিন একই একই ব্যক্তি, ভিন্ন উচ্চারণ। অ্যান্ডারসন, মিলেট এবং ম্যাকলিড, এই 4জনের নাম মনে রাখতে হবে। তার মধ্যে ম্যাকুলিন বা ম্যাকুলে সেটা হচ্ছে কি সভাপতি। সভাপতি বা চেয়ারম্যান। চেয়ারম্যান আইন কমিশনের। কি কারণে? ওই পেনাল কোড তৈরি করতে হবে, তাই এনাদের দায়িত্ব দিল পেনাল কোডের ড্রাফট তৈরি করবে। ঠিক আছে, দণ্ডবিধির আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুতকারী সদস্য এনারা। এটা 45 নম্বর আইন। তারিখগুলো দেখে নেবেন, এগুলো মুখস্থ করানোর কিছু নাই। এটা সর্বশেষ 2004-এ পাস মানে সংশোধন হয়েছে, তারপরে আর দেখা হয়নি এই আইনটা। এটা কিন্তু একটা তত্ত্বগত আইন। তত্ত্বগত আইনকে কি বলে? মৌলিক আইন বা বিধিবদ্ধ আইন বা সাবস্ট্যান্সিয়াল ল। এটার কোনো রেস্ট্রিকটিভ ইফেক্ট নাই, মানে পূর্ব থেকে কার্যকরতা নেই। ল্যাটিন ম্যাক্সিম অ্যাক্টাস নন ফ্যাসিট রিয়াম নিসিমিন সিট্রিয়া। যারা ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি পড়বেন বা জুরিসপ্রুডেন্স পড়েছেন তাদের কিন্তু এটা মুখস্থ করানো হয়েছে। তার মানে এটা অপরাধ বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত। অপরাধমূলক কাজের সাথে যদি দোষীমন যুক্ত না থাকে তবে তা অপরাধ হিসেবে গণ্য করা যায় না। যেমন আপনাদের নোট দেওয়া উচিত ছিল আমার আরো আগেই, তাই না? কিন্তু জি। আমি দিতে পারলাম না। তা আমার কি নোট দেওয়ার পিছনে কোনো অপরাধী মন আছে? না, বরং আপনি আমাদের ভালোর জন্য একটু ডেভেলপ করতে হ্যাঁ, গেছেন, আরো কোনো ডেভেলপ করে অপরাধ নেই। সুন্দর করছি। নোটটা 1 সপ্তাহ পড়লেই আপনাদের আর পড়ার জায়গা থাকবে না। মানে এই নোট হচ্ছে 140 পেজের, কমপ্লিট হয়ে গেছে 140 পেজের মধ্যে। আপনার 72 পেজ হচ্ছে আলোচনা, আর বাকি হচ্ছে প্রায় মানে 68, 68 পেজ হচ্ছে মডেল টেস্ট 10টা। মানে অর্ধেক আচ্ছা। মডেল টেস্ট, অর্ধেক হচ্ছে আলোচনা। কিন্তু নতুন কি পাচ্ছেন মডেল টেস্ট গুলো। আর এগুলো তো আমার ফাউন্ডেশন নোটে ছিলই, যেটা একটু অন্যভাবে উপস্থাপন করেছি। আরেকটা বিষয় হচ্ছে আপনি কিছু চার্ট পাচ্ছেন খুব ইউনিক। উপাদান হচ্ছে 4টি: মানুষ, দুষ্টু মন থাকতে হবে, কোনো কার্য বা কার্যবিরতি থাকতে হবে, এবং কারো ক্ষতি হবে। এই 4টি উপাদান থাকতে হবে অপরাধের। পড়ে নেবেন। 2 ধারায় বলছে যে বাংলাদেশি এবং বিদেশি নাগরিক বাংলাদেশের মধ্যে অপরাধ করলে তাদের বিচার করা যাবে, আর বিদেশে হলে বাংলাদেশি নাগরিকের বিচার করা যাবে। এটা নিয়ে কি আছে আমার একটা মনে রাখার কৌশল আছে, সেটা যে দেখলেই হয়ে মানচিত্র যাবে। দিই। মানচিত্র দিয়ে সেটা এখানে দিয়ে দিয়েছে। দলিলের সংজ্ঞা দেওয়া আছে, কোনটি দলিল নয় আপনারা দেখে নেবেন। তারপরে একই ব্যক্তি একই কার্যের জন্য ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হতে পারে, 38 ধারায় বলা হয়েছে, যেটা 34 ধারার বিপরীত, তাই না? 34 ধারা জি। কমন ইন্টেনশন। আচ্ছা, এই দেখেন, আমার আগের নোটে এটা ছিল, আগের ফাইনাল টাচেও ছিল, এবং আমার ফাউন্ডেশন নোটও কিন্তু এটা। 40 ধারা কি বলা হচ্ছে? আইন দ্বারা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য কার্য বা কার্যবিরতি অপরাধ। 2025 সালে এই প্রশ্নটা এসে গেছে যে আচ্ছা। অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 40 ধারায়। এটা আমি 2022 সালের নোট থেকেই আমার কাছে আছে। আমার মনে হয়েছে কোনো না কোনো দিন অপরাধের সংজ্ঞা নিয়ে প্রশ্ন করবেই। চলে আসলো। এবার 53 ধারায় কি 5 প্রকার অপরাধ মানে দণ্ড দেওয়া যায়, সেটা আমরা গতদিন আলোচনা করেছি। এই যে তথ্য এক প্রশ্ন অনেক, তাই না? জি। অপরাধের সম্মতি ছাড়াই সরকার কি দণ্ড মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে 54 ধারায়। এবং সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে অনূর্ধ্ব 20 বছরে নিয়ে আসতে পারে সশ্রম বা বিনাশ্রম, এটা 55 ধারায় বলা হয়েছে। এবং একই জি। ধরনের ক্ষমতাকার থাকবে রাষ্ট্রপতির। কততে? 55-তে। কোনো দণ্ডের ভগ্নাংশের মেয়াদ যদি মানে কত ভগ্নাংশ বের করতে গেলে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরতে হবে। এটা কততে আছে? 57-তে আছে। আচ্ছা, কেন 30 বছর ধরতে হবে?
মনে করেন যাবজ্জীবন কারাদণ্ড সাথে 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছে, এখন সে 20,000 টাকাও দিবে না। আমি যাবজ্জীবন যদি জেলই খাটি তাহলে 20,000 টাকা কেন দিব? তখন জি 20,000 টাকার জন্য অনাদায়ে সেটার জন্য আরো কিছু কারাদণ্ড যোগ হবে, সেটা হিসাব করার জন্য যাবজ্জীবনকে 30 বছর ধরা হয়, ঠিক আছে। জি অর্থদণ্ডের পরিমাণ আনলিমিটেড, মানে কোনো সীমা থাকবে না, বাট তবে অতিরিক্ত বা অত্যাধিক হবে না, মানে নট এক্সেসিভ। 63 দ্বারা, এটা ইংলিশটা মনে রাখবেন, ফাউন্ডেশন নোটে আছে, আমার ক্লাস টেস্টে বলেছি। অর্থদণ্ড যদি জি দেওয়া হয় 6 বছরের মধ্যে আদায় করতে হবে, সে মারা গেলে তার সম্পত্তি থেকে আদায় করা যাবে। 70 ধারা, সর্বোচ্চ নির্জন কারাবাস 3 মাস পর্যন্ত দেওয়া যাবে, সর্বোচ্চ 73 ধারায়। এবং একটানা এক নাগাড়ে 14 দিনের বেশি দেওয়া যাবে না, 74 ধারায়। কেউ যদি পূর্বে চুরি করে এবং 3 বছর বা তার অধিক দণ্ডে দণ্ডিত হয় এবং পুনরায় চুরি করতে গেলে তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে। এটা 75 ধারায় আছে, খুব আনকমন একটা সেকশন, 75, দেখে নেবেন। জি এরপর চতুর্থ অধ্যায়ে 78 থেকে, সরি, 76 থেকে 106 সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশনস, ঠিক আছে। জি এখানে বলা হচ্ছে সাধারণ ব্যতিক্রমের আওতায় কার্যে কোনো কোন উপাদানটি থাকে না, সেটা হচ্ছে মেনসরিয়া বা দোষী মন বা গিলটি মাইন্ড। বাকি তিনটা থাকতে পারে, মানুষ অন্য মানুষকে আঘাত করতে পারে, কোনো কাজ করতে পারে এবং ইনজুরি করতে পারে, কিন্তু মনের মধ্যে দোষী নাই, মানে ইচ্ছাকৃতভাবে করেনি। সরল বিশ্বাসে কেউ যদি কোনো ভুল কাজ করে তাহলে 76 ধারায় কি হবে? অপরাধ হবে না। 77 ধারায় বিচারকের কাজ কি হবে না? অপরাধ হবে না। অপরাধ হলো। এবং আদালতের নির্দেশে অন্য কেউ যে কাজগুলো করবে সেটা অপরাধ হবে না। যেমন কেউ সমন জারি করলো, আদালতের নির্দেশে পুলিশ কাউকে অ্যারেস্ট করলো, আদালতের নির্দেশে একজন জল্লাদ ফাঁসি কার্যকর করলো, মানে জি দড়ি টেনে ধরে কি ফাঁসি করাই দিল, তাই না? তাহলে জল্লাদের জি কি কোনো অপরাধ হবে? না জল্লাদ কে বোঝেন তো? জি জি যারা ফাঁসি দেয়। তাহলে এটা কততে পড়বে? 78-এ, তাই না? আইন সমর্থিত বলে বিশ্বাসকারী সাধারণ ব্যক্তির কার্য অপরাধ নয়, এটা 79-তে আছে। অপরাধ। 80-তে আইনানুগ কার্য সম্পাদনে দুর্ঘটনা যদি হয় সেটা অপরাধ নয়, অন্যায় কাজ করতে যে না, ন্যায়সঙ্গত কাজ করতে গিয়ে। বড় ক্ষতি এড়াতে গিয়ে ছোট ক্ষতি করলে সেটা অপরাধ হবে না। একটা বড় জাহাজকে ধাক্কা দিলে মেলা মানুষ মরে যেত, ছোট জাহাজকে ধাক্কা দিলাম অল্প মানুষ মারা গেল, তাই না? এটা জি জি রাস্তাতে অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে হতে পারে। 9 বছরের কম শিশুর কার্য অপরাধ নয়, তবে 9 বছরের শিশুর কার্য অপরাধ, মানে 9 বছরের বার্থডে পালন করলে তার অপরাধ হবে। এটা চলে আসছে, আসবে না, তারপরেও রেখেছি। 9 থেকে 12 বছরের অপরিণত শিশুর কার্য অপরাধ নয়, এটা 83-তে বলা হয়েছে, মানে একটু সে সহজ সরল। আর উন্মাদ ব্যক্তির কাজ অপরাধ নয়, 84। নেশাগ্রস্ত ব্যক্তি যে নিজে ইচ্ছাকৃতভাবে নেয়নি, তাকে অন্য কেউ নেশাদ্রব্য খাইয়ে মাতাল করেছে, সে যদি অপরাধ করে সেটা অপরাধ নয়, 85। বিশেষ জ্ঞান থাকা অবস্থায় যে কাজটি করতে হবে, যেমন ড্রাইভিং, এই অবস্থায় সে যদি নেশাগ্রস্ত থাকে এবং তার দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেটা অপরাধ হবে না, যদি ইচ্ছাকৃতভাবে সে না করে। 86। গুরুতর গুরুতর আঘাত, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটনার অভিপ্রায় ছাড়া ভিকটিমের সম্মতি সহকারে কৃতকার্য অপরাধ নয়, 87-তে আছে। খেলাধুলা করতে গিয়ে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, ক্রিকেট খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে মানুষ মারা গেলে অপরাধ হবে না। মৃত্যু ঘটনার অভিপ্রায় ছাড়াও উপকার করার জন্য সম্মতিক্রমে সৎবিশ্বাসে কৃতকার্য অপরাধ নয়। ডাক্তারেরা যদি কোনো কাজ করতে গিয়ে অপারেশন সাকসেস না হয় তাহলে রোগী মারা গেলে অপরাধ হবে না, কারণ বাঁচানোর জন্যই তো অপারেশন করলো, তাই না? জি অভিভাবকের সম্মতিক্রমে 12 বছরের কম বয়স্ক শিশু বা উন্মাদের মুকুলার্থে সৎবিশ্বাসে কৃত কাজ, সৎবিশ্বাস মানে সরল বিশ্বাস, গুড ফেথ, অপরাধ নয়। এগুলোতে দেখবেন সৎবিশ্বাস বা গুড ফেথের কথা আছে। ভীতি বা ভ্রান্ত ধারণার অধীনে গৃহীত সম্মতি সম্মতি নয়, মানে কাউকে যদি ভয় দেখে সম্মতি নেই, ওই যে ডাকাতি করতে নিয়ে যাচ্ছে, এই ধরনের উদাহরণ আছে দেখবেন ফাউন্ডেশন। ওটা ভিকটিমের সম্মতিক্রমে বিশেষ শর্তাধীনে কৃত কাজ অপরাধ নয়, 91। সম্মতি ছাড়া মঙ্গল করার জন্য, মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে আসছে সে অজ্ঞান অবস্থায়, তার অপারেশন করা হয়েছে, তো কিন্তু অপারেশন সাকসেসফুল হয়নি, মারা গেছে, বাঁচানো গেল না। তো রোগীর লোকজন এসে বলতে পারবে না যে আমরা তো অনুমতি দেয়নি, বন্ড সই করিনি, আপনি কেন চিকিৎসা করতে গেলেন, চিকিৎসা না করলে বেঁচে থাকতো, এটা বলা যাবে? না সৎবিশ্বাসে কৃত যোগাযোগ বা সংবাদ অপরাধ নয়। কেউ বললো যে আপনি আর বাঁচবেন না,
কারণ আপনার এই হয়েছে, ডাক্তার রোগে মারা গেল, অথবা একজন সংবাদ দিল ফোন করে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই সংবাদ শুনে হার্ট ফেল করলো মা, তাহলে সংবাদদাতাকে দোষী বলা যাবে না। হুমকির ফলে বাধ্য হয়ে কৃত কাজ অপরাধ নয়, 84, 94। এখানে ওই যে ডাকাতি স্যার, এখানে ওই যে ডাকাতি টাকাতি করতে নিয়ে যাওয়া হ্যাঁ, টাইপের। জি। সামান্য ক্ষতিকর বা তুচ্ছ কাজ অপরাধ নয়, ধারা 95। আপনার আঁকাআঁকি করেন কেন, নিষেধ করে বারবার। আমরা পড়ছি সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রমেরই আরেকটা অংশ আছে, ধারা 96 থেকে 106, আত্মরক্ষার অধিকার, রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আত্মরক্ষার স্বার্থে কৃত কাজ অপরাধ নয়, এটা 95। 95 হচ্ছে জেনারেল সেকশন অফ প্রাইভেট ডিফেন্স। ওকে, একের মধ্যে সব দিয়ে দিয়েছে, ওই যে যেমন বার্ডেন অফ প্রুফ 101 এরকম। ঠিক আছে, মানে একের স্যার মধ্যে এটা সব আছে। 96, স্যার। স্যার, এটা ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স। স্যার এটা ওকে, 96 হয় স্যার। সরি, এটা 96 হবে। ধন্যবাদ ভাই, আপনারা নোট পাওয়ার পরে এটা একটু কেটে ঠিক করে নেবেন, 96 হবে এটা, কারণ 96 থেকে তো শুরু। জি। নিজ বা অন্যের দেহ বা সম্পত্তি রক্ষার অধিকার, 99 ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির আত্মরক্ষার অধিকার থাকবে, মানে যতটুকু প্রয়োগ করা যাবে ততটুকু। কেউ আমাকে খালি হাতে তেড়ে আসছে আমাকে মারার জন্য, আমাকে কেন বাঁশের লাঠি দিয়ে তাকে আঘাত করতে হবে? কেউ আমাকে বাঁশের লাঠি নিয়ে তেড়ে আসছে, আমাকে কেন তাকে গুলি করে মেরে ফেলতে হবে? তার মানে সে যতটুকু আক্রমণ করবে সেইটা বাধা দেওয়ার জন্য ততটুকুই আমাকে বাধা দিতে হবে। সম্ভব হলে সেখান থেকে পালিয়ে যাব, আমি কেন তার সাথে মারামারিতে জড়াবো, তাই না? জি, জি। 97, শিশু বা উন্মাদ বা মাতাল ব্যক্তির আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আছে। কোনো শিশু, মাতাল বা উন্মাদ ব্যক্তি যদি কোনো বিপজ্জনক কাজ করে ফেলে, মানে একজন শিশুর হাতে একটা পিস্তল চলে আসছে, সেগুলি করবে। এখন যদি নিজেকে বাঁচতে হয়, শিশুকে আঘাত প্রয়োগ করার দরকার হলে করতে হবে। উন্মাদের ক্ষেত্রেও তাই। 98, যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত কাজ অপরাধ হবে। 99 ধারায় কিন্তু এটা বলে দিল। এই জি, যে আমরা এখানে 97 ধারায় কিন্তু 99 ধারার নিয়ন্ত্রণের কথা আগে বলেছিল, তাই না? জি, যে 99 ধারা একটা সীমা টেনে দিচ্ছে, তার মানে 99 ধারা হচ্ছে আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রম বা কন্ট্রোল করছে এখানে। এখন নিজের বা অন্যের দেহ রক্ষার্থে কারো মৃত্যু ঘটানো অপরাধ হবে না, মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্সে কাউকে মেরে ফেলাও যাবে। কয়টি ক্ষেত্রে? 6টি ক্ষেত্রে আক্রমণকারীকে মেরে মৃত্যু ঘটানো যাবে। কি? জি, মৃত্যু, গুরুতর আঘাত, ধর্ষণ, অস্বাভাবিক কামনা, মানে 377 ধারার অপরাধ, মনুষ্যহরণ বা অপহরণ, কিডন্যাপিং অর অ্যাবডাকশন, এবং আটক, কনফাইনমেন্ট। এই 6টি অপরাধ আপনার সাথে যদি ঘটতে লাগে, আপনাকে আক্রমণ করছে বা আপনার সামনে অন্য কাউকে আক্রমণ করছে, 100 ধারা অনুসারে আপনি কি করতে পারবেন? ওই ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন। তাহলে এটা কি মার্ডার হবে না, কালপেবল হোমিসাইডও হবে না, এটা কি হবে? রাইট অফ প্রাইভেট ডিফেন্স, কোনো অপরাধী হবে না। তবে এইটা করতে যাবেন না, মেরে ফেলার দরকার কি? তাকে আহত করেন, কারণ মেরে ফেললে আপনার নামে তো মামলা হবে। আর মামলায় আপনি যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে মেরেছেন কিনা এটা প্রমাণ করা এটা আপনারই প্রমাণ কাজ। করা মুশকিল হবে। এটা প্রমাণ সাক্ষ্য করা আইন- মুশকিল হবে। জি। সাক্ষ্য আইনের 105 ধারা, এবং খুব দক্ষ আইনজীবী ছাড়া আপনাকে বাঁচাতে পারবে না। যতই বলেন আমি যে প্রাইভেট ডিফেন্সে করেছি, এটা প্রমাণ করা টাফ। অতএব ঝামেলায় জড়ানো দরকার কি? মামলা হলে লাইফ শেষ, তাই না? জি, জি। দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন যখন অপরাধ নয়, 101-এ। তার মানে ওই যে দেহ রক্ষার্থে 100-তে যা বলা আছে, এই মৃত্যুর বাইরে অন্য কিছু করা যাবে এই 6টি পরিস্থিতির ভিন্ন কোনো পরিস্থিতিতে। ওকে। আর ওকে। সম্পত্তি রক্ষার্থে, যেটা নিজের হোক বা অন্যের হোক, আমার সামনে অন্যের দোকানে চুরি হচ্ছে, আমি বাধা দিতে পারবো। তাহলে দস্যুতা, রাত্রিবেলা ঘর ভেঙে অনুপ্রবেশ মানে হাউস ব্রেকিং, ইমারত, তাঁবু বা যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে অনিষ্ট সাধন। কয়টি ক্ষেত্রে? 4টি, আগে 6 আর 4 মোট 10, তাই না? জি। চুরি, দস্যুতা, অনুপ্রবেশ, অগ্নিসংযোগের, মৃত্যু, মারাত্মক আঘাতের আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে মৃত্যু ঘটানো যাবে। কত? 103-এ। সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত, দেখবেন 100 এবং 103 একই ধরনের, 101 এবং 104 একই ধরনের। অন্য যে কোনো ক্ষতি সাধন অপরাধ নয়, 104। অপরাধের সহযোগিতা বা অ্যাবেটমেন্টের উপাদান কয়টি? 3টি উপাদান, 107। প্ররোচনা, চক্রান্ত, কোনো কার্য কিংবা কার্যবিরতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অপরাধে সহযোগিতা করলে সেটা
অ্যাবেটমেন্ট হবে। এবং অ্যাবেটমেন্ট করা কি একটা অপরাধ, এটা ইনচয়েড জি ক্রাইম, মানে অসম্পূর্ণ অপরাধ। আপনি কাউকে বললেন যে ভাই আমি তোমাকে 2 লাখ টাকা দিব, এই ব্যক্তিকে পিটিয়ে তার পা ভেঙে দিবেন, সে রাজি হলো না, তাও আপনার অপরাধ হবে যদি কোনোভাবে এই তথ্যটা ফাঁস হয়ে যায়। যে বললো সেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাই না? জি যে অপরাধে ইচ্ছাকৃতভাবে সহায়তা বা প্ররোচনা প্রদান করে তাকেই প্ররোচনাদাতা বা অপসহায়তাকার বা অ্যাবেটর, মানে যে অ্যাবেট করে সে অ্যাবেটর, 108। আর যে অ্যাবেটমেন্ট করে কোনো অপরাধ ঘটাবে, ওই মূল শাস্তির মানে সমান শাস্তি হবে। যেমন কেউ যদি অ্যাবেটমেন্টের মাধ্যমে কারো মৃত্যু ঘটায়, মার্ডার করায়, তাহলে মার্ডারের সাজা যদি, যে মৃত্যু ঘটালো, যে কাজ করলো, যে খুন করলো, তার যদি মৃত্যুদণ্ড হয়, যে প্ররোচনা করতে মানে প্ররোচনা দিল মৃত্যুতে, তারও মৃত্যুদণ্ড হবে। তার মানে 109 জি সাথে 302 ধারা একসাথে চার্জ গঠন হবে, ঠিক আছে? জি একসাথে প্ররোচনায় ভিন্ন অভিযোগে ভিন্ন কাজে সংগঠিত হলে প্ররোচনাদাতার শাস্তি প্ররোচিত অপরাধের শাস্তি 110। মনে করেন যে বললো যে ঠিক আছে ওই ব্যক্তির বাড়িতে আগুন ধরাই দাও, আগুন ধরাই দিতে যে সেই বাড়িতে কিছু চুরিও করলো, তাহলে চুরির দায়িত্ব নিবে না বেটর, যে আমি আগুন দিতে বলছি তুমি কেন চুরি করলে? তা পুড়িয়ে শেষ হয়ে যাচ্ছিল, তো পুড়ে শেষ হোক, সেটা আমি বুঝবো। যে চুরি যে করেছে চুরির দায় নিবে না, যে চুরি করছে তার শুধু দায়। বুঝলেন? জি অপরাধমূলক ষড়যন্ত্র একটি অসম্পূর্ণ বা অপরাধ বা ইনচয়েড ক্রাইম, ইনকমপ্লিট অফেন্স, 120 এতে বলা হয়েছে। আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ বা অবৈধ সমাবেশ, যেটা বলি না কেন, সমাবেশ বা এইটা যৌন সমাবেশ এরকম নাম দিতে পারে। এর উপাদান বলা হচ্ছে 5টি। 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক 141 ধারা আছে। কি কি? সরকারি ব্যক্তিকে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন, পুলিশ অ্যারেস্ট করতে যাচ্ছে, 5 জন মিলে পুলিশকে বাধা দিলেন, তাহলে কি হয়ে গেল? এই ধারার অপরাধ। আইন প্রয়োগে বাধা দান, কেউ সমন জারি করতে গেছে, সমন জারি করতে দিচ্ছে না, অপরাধমূলক অনুপ্রবেশ করছে, কারো বাড়িতে 5 জন বা তার বেশি লোক প্রবেশ করছে জোর করে, তাহলে এ ধারার অপরাধ হবে। বল প্রয়োগ ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পত্তি অর্জন বা অধিকার হতে বিরত রাখা, বল প্রয়োগ করে দেখানো, কাজ করানো, কাজ হতে বিরত রাখা ইত্যাদি করলে কোনো সমাবেশ বেআইনি হবে। মানে কোনো সমাবেশ প্রথমে হয়তো বা বেআইনি ছিল না, পরবর্তীতে হয়ে যেতে পারে। যোগদান করলে শাস্তি কি হবে? মানে মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি, 6 মাস, ঠিক আছে? জি 6 মাস, সবই মানে সশ্রম অথবা বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড, ঠিক আছে? একশো জি তেতাল্লিশ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি সমাবেশ করে সদস্য হয়, তাহলে 2 বছর, 6 মাস থেকে 2 বছর হয়ে গেল, 4 গুণ হয়ে গেল, 144। ছত্রভঙ্গ করে দেওয়া মানে সমাবেশ করছে, পুলিশ এসে বলছে চলে যাও, এখানে থাকা যাবে না, কি বলে দাঙ্গা, পুলিশ এসে পিটাতে জি শুরু করবে, তাই না? তো প্রথমে আগে জি ঘোষণা দেয় এখানে থাকা যাবে না, চলে যান। তো বলার পরেও থাকলে 2 বছর। 45 ধারা রায়োটিং বা দাঙ্গা, এই আনলফুল অ্যাসেম্বলি ধীরে ধীরে যখন সহিংস রূপ ধারণ করবে, সেটাই কি? দাঙ্গা, 146। দাঙ্গা করলে কত হবে? 2 বছর। আর মারাত্মক অস্ত্র নিয়ে যদি দাঙ্গা করা হয়, সবার হাতে অস্ত্র থাকতে হবে, 3 বছর, শাস্তি একটু বেশি। জি কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্য, সবার উদ্দেশ্যে একই, বেআইনি সমাবেশের সদস্য হতে হবে, তাহলে সবার শাস্তি সমান। মনে করেন বেআইনি সমাবেশের সদস্য ছিল 5 জন, তার মধ্যে 2 জন ভাঙচুর করেছে, বাকি 3 জন কিছু করেনি, শুধু দাঁড়িয়েছিল, সবার সমান সাজা হবে। জি সবাই এটা সমান হয়ে হচ্ছে যাবে। এটাই হচ্ছে 149-এর বক্তব্য। অনুপম। মারামারি বা অ্যাফ্রে, এই মারামারি বলতে 2 জন বা তার বেশি লোক প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণসংহতি ভঙ্গ করা। মারামারি বলতে আমরা কিন্তু আঘাতকে বোঝাই, তাই না? যে আগে তাই বাস্তবে বুঝতাম আমরা স্যার। আঘাত করা বলি, কিন্তু এই মারামারি বলতে এখানে কি ঝগড়া চুলোচুলি, তাই না? জি মানে এখানে হাতে স্পর্শ করবে না, শুধু মুখ দিয়ে ঝগড়া করবে। মারামারি শাস্তি কত? 1 মাস, 100 টাকা অর্থদণ্ড। এখানে কি লেখা আছে 100 টাকা অর্থদণ্ড? এটাকে প্রশ্ন করতে পারে যে কোন নিচের কোন অপরাধের জন্য অর্থদণ্ডের বিধান উল্লেখ আছে। তাহলে কোথায় কোথায় টাকা আছে এটা একটা আলাদা চার্ট হলে ভালো হয় না? জি জি দিয়ে সেটা কি দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ, দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা পারিতোষিক গ্রহণ বা গ্রহণের চেষ্টাকারী সরকারি কর্মকর্তার শাস্তি অনূর্ধ্ব 3 বছর, অর্থদণ্ড 161। এগুলো ফাউন্ডেশন নোটে আছে, পড়ে নেবেন, খুব সুন্দরভাবেই দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার এগুলো আমি পড়ে দিচ্ছি না,
যেটা একটু পড়ার মতন সেটা পড়ে দেব। আচ্ছা, ক্লাসে কি আনোয়ার ভাই আছেন? আনোয়ার, আনোয়ার, আনোয়ার ভাই লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 97, অপরাধমূলক বা দণ্ডনীয় স্যার নরহত্যা, কেমন আছেন? কালপেবল হোমিসাইড। খুব ক্লান্ত আছি। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, এটা 299 ধারায় বলছে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, মৃত্যু ঘটানোর অভিপ্রায় মানে ওই যে আমরা একটা মুখে গালি দিই যে তোকে মেরেই ফেলবো, তার আগে একটা গালি ব্যবহার করে, তাই না? তারপরে করলো জি আঘাত। স্যার। তার মানে এমন আঘাত করলো তার ইচ্ছা ছিল মেরেই ফেলবে, বাঁচিয়ে রাখবে না। বুঝতে পেরেছেন? তার মানে জি তার স্যার। তার উদ্দেশ্যই মেরে ফেলবে। মনের মধ্যে মেরে ফেলা মানে তার ভিতরে এমন যে তাকে মেরেই ফেলবো, মেরে ফেলার যথেষ্ট কারণ আছে, মোটিভ আছে, ইন্টেনশন তৈরি হয়েছে। মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, মানে এমন আঘাত করলাম, এই আঘাতে একটা মানুষ মারা যেতে পারে, তাও মারলাম ওই আঘাত, মানুষ মরে গেল, তাহলে খুন হবে না? জি জি স্যার। মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। এই যে তিনটা পয়েন্ট, হ্যাঁ, এখানে জি যেটা বলা হচ্ছে 299 ধারে, এগুলো কি নরহত্যা হবে, এগুলো কি হবে? অপরাধমূলক নরহত্যা আছে, এবং নরহত্যা। অপরাধমূলক নরহত্যার ভেতরেই কি লুকিয়ে আছে? মার্ডার। কোন জি মানে অপরাধমূলক নরহত্যা হচ্ছে 2 in 1, এর মধ্যে মার্ডারও লুকিয়ে আছে। বুঝতে পেরেছেন? এখানে দুইশো জি স্যার। নিরানব্বই এবং 300 কনফিউশন। এখানে তিনটা উদাহরণ, তিনটা কি আছে, ব্যাখ্যা আছে। যদি এগুলো তুলে দিয়ে প্রশ্ন আসে, না বুঝে কালপেবল হোমিসাইড উত্তর করবেন। যেমন কূপের মুখে ঘাস পেতে ফাঁদ তৈরি করে কাউকে হত্যা করলে অপরাধমূলক নরহত্যা। আমি ফাঁদ পাতলাম, কাউকে মারবো না, ঠিক আছে, কোনো ব্যক্তিকে মারবো না, মারার আমার ইচ্ছা নাই, ঠিক আছে, আবার ইচ্ছাও থাকতে পারে, সেটা পরে বিষয়। এই উদাহরণ দেখলেই আপনি কি করবেন? নরহত্যা দিয়ে দিবেন, খুন দিবেন না, কারণ 299 ধারায় আছে। ঝোপের আড়ালে আছে জেনে কাউকে গুলি করে হত্যা, মানে ঝোপের আড়ালে আছে, আমি ঝোপ বুঝে কোপ মেরে দিলাম, গুলি করলাম, বা কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলাম, মারা গেল। কোনো পাখি চুরির উদ্দেশ্যে ছোড়া গুলিতে কোনো ব্যক্তি, মানে পাখি মারার জন্য গুলি করলাম, হরিণ মারার জন্য গুলি করলাম, কিন্তু মানুষ মারা গেল, অপরাধমূলক নরহত্যা তখন হবে না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। কারণ এটা ভুল ক্রমে হয়েছে, তাই স্যার ইন্টেনশন নাই, ইন্টেনশন নাই। ব্যাখ্যাকে বলা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে আঘাতের মাধ্যমে হত্যা করলে অপরাধ হবে। ওই যে আমরা কি পড়েছিলাম কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নের মধ্যে আছে এটা, আবার কি প্রশ্ন এক, তথ্য এক, প্রশ্ন অনেকের মধ্যে পড়লাম না ভাই? জি স্যার। যে জি অসুস্থ স্যার। না জেনে, ভাই আজাদ, আজাদ ইসলাম ভাই, আপনি বিরক্ত করছেন ভাই, আপনাকে কি লাইন থেকে বের করে দিব? এমনি রাত হয়ে গেছে। আঘাতের মাধ্যমে হত্যা, যদিও যথাযথ চিকিৎসায় বেঁচে যেত অপরাধ হবে। আঘাত করেছি, একটু কেটে গেছে, কিন্তু রক্তক্ষরণ হয়েছে অনেক, সে চিকিৎসা করেনি, সে কেন চিকিৎসা করলো না? দ্রুত মেডিকেলে নিয়ে গেলে তো বেঁচে যেত। এই অজুহাত আমি দিতে পারবো না। আমি কেন আঘাত করেছি? আমার আঘাতের ফলে ব্লিডিং হয়ে মারা গেছে, প্রপার ট্রিটমেন্ট হয়নি, হয়তো বা দেরিতে নিয়ে গেছে, অথবা গরিব মানুষ, ট্রিটমেন্ট করার টাকা নাই, ঠিক আছে। জি তাহলে মৃত্যুর কারণ কি? আঘাত। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এটা আসতে পারে। মাতৃগর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়, এটাকে মিসক্যারিয়েজ বলে, জি তাই না? গর্ভপাত করানো। তাহলে এটা জি নরহত্যা না, কারণ পেটের ভেতরে যে শিশু আছে, সে মাতৃ গর্ভের ভেতরে থাকা অবস্থায় তাকে মানব সন্তান বলা যাবে না, সেটা কি একটা ভ্রূণ, তাই না? ভ্রূণ। জি কিন্তু যদি শিশুটির শরীরের আংশিক ভূমিষ্ঠ হয়, তার মানে ডেলিভারি হওয়ার সময় তার শরীরে কোনো অংশ যদি দেখা যায়, যেটাকে ক্লোনিং, মানে ক্লোনিং বলে, 3 ইডিয়টে যেটা আমরা শুনেছি, তাই না? জি জি বাচ্চা জি দেখা যাচ্ছে কিনা, জি একটু স্যার। দেখা গেলে সেটা নরহত্যা হবে, ঠিক আছে। আর দেখা না গেলে, সম্পূর্ণ জি স্যার। ভেতরে থাকলে সেটা মিসক্যারিয়েজ হবে। শ্বাস প্রশ্বাস গ্রহণ না করলেও, মানে মৃত শিশুকেও আমি যদি কোনো কিছু করে আবার মারার চেষ্টা করি, সেক্ষেত্রে এমন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়, কারণ অনেক সময় সন্তান জন্মের পর শ্বাস গ্রহণ করে না। যেমন 3 ইডিয়টে, দেরি হয়। এ পিঠে ট্যাপ করার পরে কি করলো, সে শ্বাস নিল, তাই না? জি 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 তো শ্বাস নিচ্ছে কিছু না, হলে ঘষাঘষি শ্বাস করে। নিচ্ছে না, সে রাগ করে শিশুকে মেরে ফেললো। তো জন্ম হলো, আবার শ্বাস নিচ্ছে না, এরকম পাষণ্ড যদি কোনো ব্যক্তি হয়, তাহলে সেটা নরহত্যা হবে, ঠিক আছে। খুন জি বা মার্ডার সংজ্ঞা 300 ধারার বিষয়বস্তু দুইটি:
অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। আর অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। একটা গুরুত্বপূর্ণ বিষয় শোনেন, পাঁচটি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোনো হত্যাকাণ্ড যদি একটিও ব্যতিক্রমের মধ্যে না পড়ে তবে তা খুন হবে। মানে ব্যতিক্রমকে আপনি ছাতা মনে করেন, কি মনে করবেন? ছাতা। এই পাঁচটি ব্যতিক্রমের এখানে লিখে রাখেন ছাতা বা আমব্রেলা। যখন বৃষ্টি আসবে, যখন বৃষ্টি আসবে আপনি ছাতা ধরবেন, আপনার শরীরে বৃষ্টি পড়বে না, তাই না? জি জি বলছিলাম যে পাঁচটি ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলোকে ছাতার সাথে তুলনা করবেন। আপনি যখন বৃষ্টিতে বাইরে বের হবেন, ছাতা যদি মাথার উপরে থাকে তাহলে অন্তত কিছুটা সেফ হবেন, তাই না? জি কিন্তু মাথার উপরে ছাতা, কিন্তু যদি ঝড় বৃষ্টি হয় কিছু তো অংশ শরীরের ভিজবে, ভিজবে না নিচের দিকে? জি তার মানে আপনার যতই ছাতা থাক, যেমন ভিজে যান, তেমন আপনার দ্বারা কেউ যদি এভাবে হত্যার শিকার হয় তাহলে সেটা মার্ডার না হোক, কালপেবল হোমিসাইড হয়ে যেতে পারে, তাই না? জি তার মানে ছাতা আপনাকে মাথা বাঁচাবে, হয়তো বা অসুস্থ হবেন না, কিন্তু আপনার শরীরের নিচের অংশের পোশাক এবং আপনার হাত পা এগুলো ভিজে যেতে পারে, তাই না? জি এটা দ্বারা কি বোঝালাম? যে মার্ডার না হলেও, বড় অপরাধ না হলেও ছোট অপরাধ হবে। ঠিক আছে? জি আর স্যার। যদি পাঁচটি ব্যতিক্রমের মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে তবে তা খুন নয়। তার মানে যেটাই বলছি, যে ছাতার ভিতরে যদি পড়েন তাহলে সেটা খুন হবে না, আর ছাতার বাইরে থাকলে সেটা কালপেবল, মানে সরি, ছাতার ভেতরে থাকলে খুন হবে না কিন্তু কালপেবল হোমিসাইড হবে। আর ছাতার বাইরে জি জি থাকলে পুরোটাই তো ভিজে যাবেন, তার মানে খুন হয়ে গেলেন আপনি। জি বুঝলেন? ভিজে যাওয়া মানে কি? খুন হয়ে যাওয়া, তাই নয় কি? জি আনোয়ার ভাই, কি বুঝলেন বলেন এটা দ্বারা? জি স্যার, বুঝলাম তো এখন। আর খুন এবং হত্যার মধ্যে পার্থক্যটা এখন ক্লিয়ার হইলাম স্যার। আর একটু পরে আরো ক্লিয়ার হবেন। এই জায়গাটার মধ্যে আমার কনফিউশন সৃষ্টি হইতো স্যার। আচ্ছা, তাহলে ছাতা মনে করবেন, পাঁচটা ছাতা আছে। পাঁচটা ছাতার কোনো ছাতা যদি আপনার কাছে থাকে, ভাই মাথা ভিজবে না, মাথা না ভিজলে অসুস্থ হবেন না, কিন্তু পা ভিজবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য, মানে কালপেবল হোমিসাইড, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। মানে কালপেবল হোমিসাইডটা কি হয়ে যাবে? এবার মার্ডার হয়ে যাবে। ঠিক আছে? তার মানে কালপেবল হোমিসাইডটাই মার্ডার হয়ে যাবে। কালপেবল হোমিসাইড মানে, হোমিসাইড শব্দের অর্থ কি? নরহত্যা, মানে মানুষকে মারা। জি হোমিসাইড মানে মানুষকে মারা। হোমোস্যাপিয়েন্স থেকে হোমোসাইড আসছে, হ্যাঁ? জি জি তো মানুষ মারা। আচ্ছা, তো মানুষ মারলেন, সেই মারাটা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে পড়বে, না সেটা খুন হবে, না অন্য কোনো পর্যায়ে যাবে, সেটা এখানে আমরা আরো ক্লিয়ার হব। তো খুনের উপাদান মূলত চারটি, খুনের উপাদান আবার চারটি। ঠিক আছে? জি এক নম্বরের মৃত্যু ঘটানোর অভিপ্রায়, তার মানে ইন্টেনশন টু কিল, এখানে লিখে রাখতে পারেন ইন্টেনশন টু মার্ডার বা ইন্টেনশন টু কিল। ওই যে প্রথমে বললাম যে তোকে মেরেই ফেলবো আজ, এভাবে কথা বললে মানুষ আঘাত করে না? জি এবং আমরা মামলা সাজাতে গিয়ে এই ধরনের ভাষা ব্যবহার করি, যে 1 নং আসামি হুকুম দিল এবং 2 নম্বর আসামি আঘাত করলো, তো মেরে ফেল সবাইকে, হ্যাঁ? তো এগুলো ইন্টেনশন তৈরি হলো, মানে মেরে ফেলার। যদি ইন্টেনশন থাকে মেরে ফেলার, তাহলে আর অন্য কোনো অজুহাত কেন? মেরেছি সেটা স্বীকার করে নিলেই তো হয়, তাই না? জি দ্বিতীয়ত হচ্ছে মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, মানে নলেজ যে খুন, মানে এমন কাজ আমি করলাম, আমার মনে করেন একটা হাতে কি আছে, পিস্তল আছে, এখন পিস্তল দিয়ে যদি মানুষের মাথায় গুলি করা হয় তাহলে মানুষ বাঁচবে না মরবে? মরবে আপনার হাতে করবে। একটা ধারালো অস্ত্র আছে, গলায় যদি আঘাত করেন, গলা কেটে পড়ে গেল, বাঁচবে না মরবে? মরবে শরীরের বুকে এমন জায়গায় আঘাত করলেন যে হৃৎপিণ্ড ফুটো হয়ে গেল, মরবে না বাঁচবে? মরবে মরাটাই স্বাভাবিক, তাই না? জি তো এই ধরনের আঘাত করার পরও যদি আসামি বলে যে আমি তো মেরেছি, আমি তো তাকে মারার জন্য মারিনি, আমি তো বুঝতে পারিনি যে এই আঘাতে সে মারা যাবে,
আপনি আঘাতই এমন করলেন যে কোনো মানুষ বাঁচবে না, আর আপনি এখন এই কথা বললে কি হবে? তার মানে আঘাতের প্রকৃতি এমন, তাই না? জি। আচ্ছা, তৃতীয়ত, এমন শারীরিক আঘাত বা ইনজুরি যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটবে। তার মানে উপরেরটা জেনে শুনে আপনি করলেন, আর দ্বিতীয়টা আপনি জানেন আর না জানেন আপনার আঘাতের প্রকৃতি হয়ে গেছে আপনার এমন যে মানুষ মারা যাবে। বুঝতে পেরেছেন? যেমন জি। আপনি 5 তলার উপরে কি করছেন? দাঁড়িয়ে আছেন, আশেপাশে ছাদের উপরে ইট আছে, নিচ দিয়ে পথচারী যাচ্ছে, আপনি যদি একটা ইট ফেলে দেন কারো মাথায় পড়ে, মানুষ বাঁচবে না মরবে? মরবে। তাহলে এই মরবে স্যার। আঘাতের আঘাতের প্রকৃতিটা এরকম যে আঘাত লাগলে মানুষ মারা যাবে 5 তলার উপর থেকে ইট পড়লে। আবার এরকম হচ্ছে, ছাদের উপরে দুই বন্ধু খেলছেন, এখন কোনো কারণে ওই বন্ধুকে মেরে ফেলার প্ল্যান হোক আর যাই হোক, ছাদ 5 তলার ছাদ থেকে এক বন্ধুকে নিচে ফেলে দিল আরেকজন। তো এই যে ফেলে দেওয়ার জন্য একটা ধাক্কা দিল, শুধু ধাক্কা দিল, ছাদের নিচে পড়ে গেল, 5 তলা থেকে নিচে যে মারা গেল। এই আঘাতে মানুষ স্বাভাবিকভাবে মরবে না বাঁচবে? না, মারা যাবে স্যার। আমি তো ধাক্কা দিয়েছি, সে পড়ে মরে যাবে, আমি তো বুঝতে পারিনি, এই অজুহাত দেওয়া যাবে? না। জি না স্যার। আচ্ছা, এই এই উপাদানকে টার্গেট করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রশ্ন আসতে পারে, তখন ধরে বুঝতে হবে। আমি যে উদাহরণ দিচ্ছি বানিয়ে বানিয়ে, এগুলো নলেজে ঢুকিয়ে নেন, ঠিক আছে? জি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। আমাদের পার্শ্ববর্তী থানায় একটা লোক ওই যে কলা কিনতে গেছে 2 টাকা নিয়ে হচ্ছে, দোকানদার পরে তারে আইসা দিছে এক থাপ্পড়, থাপ্পড় খায় ইনস্ট্যান্ট সে মারা গেছে। ওটা তো আচ্ছা, স্যার কালফাবেল হোমিসাইডের মধ্যে পড়বে। আমরা এখন আলোচনা শেষ করিনি, আলোচনা শেষ হোক, তারপরে আপনার এই বক্তব্য কোন দিকে যাচ্ছে দেখব, ঠিক আছে? জি স্যার। চতুর্থত, আসন্ন বিপজ্জনক কার্যের ইমিডিয়েটলি ডেঞ্জারাস অ্যাক্ট এর মাধ্যমে এক্ষেত্রে মৃত্যু ঘটানোর অভিপ্রায় অপরিহার্য নয়। তার মানে 1, 2, 3 এই 3টে উপাদানে মৃত্যু ঘটানোর অভিপ্রায়টা থাকবেই। আর 4 নম্বরে অভিপ্রায় অপরিহার্য নয়। আপনি ডেঞ্জারাস কাজ করছেন। কেমন ডেঞ্জারাস কাজ? আপনার কাছে AK-47 আছে, চিনেন? টেলিভিশনে দেখছেন নাকি? জি স্যার। একটা মারাত্মক অস্ত্র, অটোমেটিক অস্ত্র, একসাথে অনেকগুলো গুলি বের হয় সঙ্গে সঙ্গে, মানে খুব ফাস্ট এবং দ্রুত লোড করতে হয় না। তো এটা আছে, এক ভিড়ের মধ্যে আপনি সাধারণ পাবলিককে এভাবে গুলি করতে শুরু করলেন। এই ধরনের ঘটনা ইন্ডিয়াতে ঘটছিল না? ইন্ডিয়াতে আতঙ্কবাদীরা, স্যার। হ্যাঁ, ইন্ডিয়াতে জি এই জি ধরনের জি। ঘটনা ঘটছিল। জি এরা তাজ হোটেলে আক্রমণ করেছিল, বেশ কয়েকজনের সেটার জি উপরে সিনেমাও হয়েছে। জি জি। তো নানা পাটেকর হ্যাঁ, অভিনেতা। হ্যাঁ, নানা জি পাটেকর অভিনয় করেছেন। তো ওই ঘটনাকে ধরেন যে এখানে ভিড়ের মধ্যে আপনি কি করছেন, গুলি করছেন। জি। এখন গুলিতে 2 জন মারা গেল, 10 জন ছিল, আর বাকি 8 জন আহত হলো। এখন আপনাকে যদি অ্যারেস্ট করা হয়, আপনি বলছেন আমি তো এমনি গুলি করেছি, মারা যাবে আমি তো বুঝতে পারিনি, আর ওই লোকদেরকে তো আমি চিনিই না। জি। যাকে চিনি না তাকে কেন মারবো? তাকে কেন মারার অভিপ্রায় আমার মধ্যে থাকবে? বলেন ইওর অনার। আচ্ছা তার যুক্তি আচ্ছা আছে আচ্ছা। কথার। যাকে চিনি না তাকে মারার তো কোনো কারণ নাই, তাই না? বুঝতে পেরেছেন এই কথা বললে কি হবে? হ্যাঁ, না। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মারার অভিপ্রায় নাই, কিন্তু আপনার কাজটা এমন মানে ডেঞ্জারাস যে ইমিডিয়েটলি মানুষ মারা যাবে, ইনস্ট্যান্টলি, তাই না? জি আমি কি বোঝাতে সক্ষম হলাম? জি স্যার। জি স্যার। আমার ফাউন্ডেশন নোটে এই বিষয়ে বিস্তারিত উদাহরণ দেওয়া আছে, দেখে নিতে হবে। তবে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছে, সবগুলো আর পড়ে দেবো না, যেগুলো বোঝানোর সেখানে বোঝাই। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ। আমরা পড়ছি আইন আদালত বার MCQ ফাইনাল টাচ নোট হতে। ফাউন্ডেশন নোটের ক্লাস শেষ হয়ে গেছে, 2টা ব্যাচ মিলে প্রায় 96টা ভিডিও আছে। আর এখন কালকে সকাল থেকে আবার এই ব্যাচের ফাইনাল টাচ ব্যাচের ভিডিও আসবে দ্রুত। অপরাধমূলক, আচ্ছা এবার ভিন্ন রঙের ব্যবহার করি। অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, when culpable homicide is not murder, নট মার্ডার, কিন্তু নট অফেন্স বলেছে কি? জি স্যার।
নট মার্ডার বলেছে, কিন্তু নট অফেন্স এ কথা বলেছে কি? না 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 না, অবশ্যই মানে ওই অফেন্স যে আছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স 76 থেকে 106 সবগুলোতে কি লেখা আছে? নট অফেন্স, নট অফেন্স। জি এখানে জি। কি নট অফেন্স বলা আছে যে অপরাধ না নয়? অপরাধ তো না, বটে, কিন্তু মার্ডার না। মার্ডার হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। স্যার কিন্তু প্রত্যেকটা কালপেবল অপরাধের মধ্যে অফেন্স আছে স্যার। আর অফেন্স, জি স্যার। স্যার প্রত্যেকটা অপকর্মের মধ্যেও তো অফেন্স থাকে, অপরাধ থাকে তো স্যার। রাইট অফ প্রাইভেট ডিফেন্সে থাকে না, যেগুলো জি স্যার। সাধারণ ব্যতিক্রম সেগুলো থাকে না, অ্যাক্সিডেন্টালি হয়ে গেলে থাকে না। আমাদের পেনাল কোডে অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা নাই। বাইরের পেনাল কোড এর থেকে আরো বড়, মানে আরো ভালোভাবে উপস্থাপন করা আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই জি জি আমরা স্যার। এই কালপেবল হোমিসাইড এবং মার্ডারে দুইটা নিয়ে শেষ করে দিয়েছে, এবং বাইরের পেনাল কোড এর থেকে বেশি ডিপে আলোচনা করেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি। তো এগুলো ক্রিমিনোলজি, পেনোলজি এগুলো পড়লে, বিভিন্ন দেশের পেনাল কোড পড়লে, ইভেন কোন দেশ, কিছুদিন আগে একটা ইসলামিক কান্ট্রি, হ্যাঁ, ব্রুনাই না কোন যেন একটা দেশ, ওই দেশের পেনাল কোড পড়েছি আমি, শরিয়া পেনাল কোড। ওরা সেটা আচ্ছা। কি করার চেষ্টা করছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে। যেমন অ্যাডাল্টারি, মানে যেটা ইসলামী ভাষায় জিনা, তাই না? জি ব্যভিচার, সে অপরাধ করলে দুইজনকে মাটিতে পুঁতে ফেলবে গলা পর্যন্ত, তারপরে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে মেরে ফেলবে। এবং মেরে ফেলার পরে, এটা মরুভূমির মধ্যে হবে, মেরে ফেলার পরে তার লাশগুলো ওখানেই পড়ে থাকবে, এবং উপরের অংশটুকু শকুনে খেয়ে নেবে। বুঝতে পেরেছেন? এই আইন পাশ করার জি চেষ্টা জি। করছে শরিয়া পেনাল কোড। আমার কাছে কালেকশন আছে। পেনাল কোডের নোট তৈরি করার সময় শুধু বাংলাদেশের পেনাল কোড পড়িনি আমি, ইন্ডিয়ান পেনাল কোড পড়েছি, ব্রিটিশ বর্তমান পেনাল কোড পড়েছি, পাকিস্তান পেনাল কোড পড়েছি। বুঝতে পেরেছেন? জি স্যার। অস্ট্রেলিয়ান, কানাডা, এগুলো পড়েছি আমি। আচ্ছা, কোনো হত্যাকাণ্ড যদি 5টি ব্যতিক্রমের মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে, তবে তা খুন নয়। তার মানে ছাতা একটা থাক আর একাধিক থাক, ছাতা থাকলে সেটা কি হবে? কালপেবল আপনাকে হোমিসাইড। পানি থেকে কিছুটা বাঁচাবে। তার মানে জি আপনার মার্ডার হলে মৃত্যুদণ্ড হতো, আর কালপেবল হোমিসাইড হলে 304 ধারায় যাবজ্জীবন। আপনার সর্বোচ্চ যাবজ্জীবন হবে বা 10 বছর হবে, তাই না? জি আপনার কি হবে না, জীবন কেড়ে নেবে না, মৃত্যুদণ্ড হবে না। তার মানে কিছুটা তো বাঁচলেন। এবং যেগুলোকে ছাতা বলছি ব্যতিক্রম, সেগুলো দেখে নিই। ব্যতিক্রম এক, প্রথম ছাতা, গুরুতর ও আকস্মিক উত্তেজনা। কণ্ঠ স্পষ্ট বোঝা যাচ্ছে? ফ্যানের কারণে নয়েজ যাচ্ছে কি? না, যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন, এই ইংরেজিটাও দিয়ে দিয়েছি, বাংলা হচ্ছে মানে খুব আকস্মিক, এমন কথা বলে ফেলেছে রাগ উঠে গেছে। মানুষ খারাপ ভালো সবকিছু আছে, রিপু বলে আরবি ভাষায়, সেটাকে কি বলে? রিপু। রাগ একটা রিপু, মানে চরিত্রের নৈতিক একটা প্রবৃত্তি, মানে নৈতিক চরিত্রের মধ্যে এটা একটা কি কুপ্রবৃত্তির মধ্যে একটা, তাই না? জি এটা জন্মগতভাবে প্রতিটা মানুষের মধ্যে রাগ থাকবে, পশুর মধ্যেও আছে। তো মানুষের কথায় কোনো কাজে রাগ হয়ে গেল, রাগ হয়ে গিয়ে তাকে কি করলো? মেরে ফেললো। এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয় আশপাশের, তাহলে এটা খুন নয়, কিন্তু শুধু অপরাধমূলক নরহত্যা হবে। আপনার রাগ হয়েছে বলে একটা মানুষকে মেরে ফেলবেন? এটা তো করা যাবে না। জি। মনে করেন, এক ভাই ট্রাক চালক, কি ট্রাক চালক, সে ট্রাক চালিয়ে রাত্রে বাসায় এসেছে। তার বাসায় অবিবাহিত একটা বোন আছে। এসে দেখছে তার অবিবাহিত বোন এলাকার একটা ছেলের সাথে কি প্রেমের সম্পর্ক, এবং রাত্রে অপ্রস্তুত অবস্থায় বিছানায় শুয়ে আছে। এ জি ধরনের ঘটনা অহরহ ঘটে না? জি। জি জি স্যার। একটা ভাই কষ্ট করছে, বাবা মা নাই, একমাত্র বোন আছে, বোনকে মানুষ করছে, পড়াশোনা করাচ্ছে, সে চাকরি করবে, একটা ভালো জায়গায় বিয়ে দিবে, এই স্বপ্ন দেখছে ভাই। আর ভাই, আর বোন হচ্ছে এগুলো করছে। তাহলে ভাই রাগ হতে পারে, ট্রাক চালানো কঠিন কাজ, অনেক সময় রাত জেগে ট্রাক চালাতে হয়। এই সময় বাসায় এসে যদি এই অবস্থায় দেখে, রাগ হবে না? জি, অবশ্যই। সে কি করলো?
তার কিচেন থেকে বড় সাইজের একটা ধারালো অস্ত্র নিয়ে যে দুইজনকেই কি করে ফেললো, মেরে ফেললো আঘাত করে। এই ধরনের ঘটনা মানুষের জন্য কি স্বাভাবিক না, হতে পারে না? কি হয়? এবং সে বাসায় আর ভাল লাগছে না, সে বাইরে যে আড্ডা দিবে বা পালিয়ে তো যেতে হবে, এই হত্যাকাণ্ড হয়ে গেছে। সে বের হয়ে দ্রুত ট্রাক চালিয়ে যেতে লেগে ওই গলি চিকন গলির মধ্যে আবার একটা ঝুপড়ি বাসা আছে, ওই বাসায় একটা বৃদ্ধ মহিলা থাকতো, ভিখারি এলাকার, তার বাড়ির জি উপর দিয়ে তুলে দিয়েছে, যে ওই মহিলাকেও মেরে ফেলছে। কি বুঝলেন? জি জি। তার হাতে কয়টা মানুষ মারা গেল? তিনটা। তিনটা। এটা কি তিনটা। হবে? এটা কি হবে? জি স্যার। এই এই তিনটা মানুষকে মারার আলফাবেল। জন্য তার তার কি অপরাধ হবে এই ট্রাক চালকের? স্যার ও আছে মানে প্রথমত স্যার খুন, প্রথমত খুন স্যার। আর দ্বিতীয়ত যেটা ওই যে যে ঝুপড়ির মধ্যে যে মানে বুড়ি মহিলা ছিল, সেটা যদি কোনো কারণে প্রমাণ করা যায়, সেটা কালপাবল হোমিসাইড দাঁড়াতে পারে, তবে আর অবশ্যই খুন হবে আর কি। আর তার ভাই বোন, তিনোটাই কালপাবল হোমিসাইড হবে। এই দুই ভাই ওই যে বোন আর বোনের প্রেমিককে মারলো, সেটাও খুন হয়ে যাবে? সাডেন প্রভোকেশন আসবে না, না? কালপাবল হোমিসাইড স্যার। এই অবস্থায় যদি বোন থাকে তাহলে কেমন লাগবে, তাই না? এই কারণেই তো জি স্যার। সে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এই তিনটাই তার কি পরেরটাও হবে? কালপাবল হোমিসাইড হবে স্যার। এই এই তিনটাই কালপেবল হোমিসাইড হবে। যে তিনটাই ঝুপড়ি, হবে স্যার। জি স্যার। এখন ঝুপড়িতে, হ্যাঁ, ঝুপড়িতে রাত্রে যে মহিলা শুয়ে থাকবে এটা তো স্বাভাবিক, তার নলেজে থাকা উচিত। সে রাগের উপরে আছে, ওটাও তুলে দিয়ে চলে গেছে। তিনটাই কালপেবল হোমিসাইড। রিটেনে এই ধরনের প্রশ্ন জি স্যার। এই আপনার 1982 সালের দিকে এসেছে আমার কাছে। ওই স্বাধীনতার পরে যত রিটেন প্রশ্ন আছে সব কালেকশনে আছে। আচ্ছা আচ্ছা। আগে এই ধরনের প্রশ্ন আসতো, মনে পড়ে গেল। তাহলে এটা তো ভালো প্রবলেমেটিক ব্যাপার স্যার। দারুণ প্রবলেমেটিক প্রশ্ন। কিন্তু আমাদের এই 299 আর 300 ধারা দিয়ে অনেক কিছু ডিফাইন করা যায় না, প্রবলেম আছে। আদালতে প্রবলেমগুলো আরো বেশি ধরা পড়ে। আপনি যখন জেরা দেখবেন, আর্গুমেন্ট দেখবেন জি এবং জি। রায় দেখবেন, এবং আপনি মানে এই বাস্তবিক ধরনের মামলায় reality। কালপেবল হোমিসাইড মার্ডার মামলার যখন রায় পড়বেন, তখন আপনার অনেক নলেজ বাড়বে। তখন আপনি ধরতে পারবেন যে 299 আর 300 ধারায় কিছুই নাই। কেস ল দিয়ে রায় দিতে হয়, 299 ধারা হেল্প করে না, 300 ধারা হেল্প করে না অনেক মামলায়। জি। আচ্ছা, তবে শর্ত থাকে, যে কি শর্ত? আচ্ছা, ব্যতিক্রম একের ছাতা আবার কি? ব্যতিক্রম একের ছাতা আবার তিনটা ফুটো আছে, কি আছে? তিনটা ফুটো। তিনটা ফুটো আছে, তাহলে ফুটো দিয়ে পানি ঢুকবে, তাই না? কি তিনটা ফুটো? মানে এটা দুর্বলতা। ব্যতিক্রম একের আবার দুর্বলতা তিনটা কি? শর্ত তিনটা। নিজেই নিজেকে আকর্ষক উত্তেজনা প্রদান করা যাবে না। আমরা সিনেমায় দেখি, হ্যাঁ, কোনো ভিলেন কোনো আহ, মানে অ্যাকশনে যাওয়ার আগে, হত্যাকাণ্ড করার আগে কি নাই, ডার্ক মানে নার্কোটিক্স, মাদক নাই, নাই না? জি নেই। মাদক নিয়ে নিজেকে উত্তেজিত করে তারপর অ্যাকশনে শুরু করলো। তো নিজে নিজেকে নিলে তো হবে না। তাহলে এই সাডেন প্রভোকেশন নিজের দ্বারা নিলে হবে না, অন্যের দ্বারা আসতে হবে। তার মানে এই ব্যতিক্রমটার কাজে আসলো না, ওই সিডা ছাতা দিয়ে আপনার মাথা বাঁচবে না। দ্বিতীয়ত, আকর্ষক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। আপনি এলাকার খুব বড় নেতা হয়ে গেছেন, হ্যাঁ, জুলাই আন্দোলনের পরে অনেক নেতা জন্ম হয়েছে, এলাকার জি খুব বড় নেতা, এলাকার যত চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলোতে মেতে আছেন, যে আঙ্গুল খুলে কলা গাছ হয়ে যাচ্ছেন, ঠিক আছে? জি এখন আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, পুলিশ আপনাকে ধরতে গেছে। এখন পুলিশকে আপনি কিছু মনে করেন না, নেতারা তো পুলিশকে কিছু মনে করছে না, তাই না? জি এই এই প্র্যাকটিস অনেক জায়গায় হয়ে গেছে। এখন পুলিশ অ্যারেস্ট করতে গেছে, পুলিশকে সে মেরে ফেলছে। হ্যাঁ, সিনেমায় দেখি না, পুলিশ জি অ্যারেস্ট হয়তো করতে স্যার। গেছে, যে তুই আমাকে অ্যারেস্ট করতে আসছে, মেরে মানে মেরে দিল। তো এটা কি করছে? পুলিশ অ্যারেস্ট করতে আসছে, রাগ হয়ে গেছে। তো তুমি যত বড়ই নেতা হও, পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে আসছে, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি ভদ্র মানুষের মতন অ্যারেস্ট গ্রহণ করে সারেন্ডার করে তুমি চলে যাও তার সাথে। তারপরে উকিলের মাধ্যমে জামিন নাও এবং মামলা পরিচালনার মাধ্যমে খালাস নাও, তাই না? যদি নির্দোষ হও। তা পুলিশকে আঘাত করলে কি হবে? এই পুলিশ আপনি কোর্টে, তখন ওই ব্যক্তি কোর্টে যে বলছে যে আমাকে হঠাৎ অ্যারেস্ট করতে আসছে, আমার রাগ হয়ে গেছে, আমি গণ্যমান্য একজন ব্যক্তি এলাকার, আমার ইমেজ নষ্ট হয়েছে। বুঝতে পারলেন? জি পুলিশ তো পুলিশের কাজ করবে, মানে আইনও তো কাজ করছে, তাই এই উত্তেজনাটা কি সঠিক নয়। মানে এই উত্তেজনাটা ওই যে সাডেন প্রভোকেশনের মধ্যে যাবে না, মানে এটাও কি ফুটো হয়ে আছে, ব্যতিক্রম। জি।
আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। পয়েন্ট টু বি নোটেড। মনে করেন যে একজন আপনাকে আঘাত করতে আসছে, তা আপনি কি ছেড়ে দিবেন? আপনিও না। পাল্টা একটা আঘাত দিয়ে দিলেন, ঠিক আছে? একজন আপনাকে যদি এভাবে একটা ঘুষি মারতে আসে বা চড় মারতে আসে, আপনি কি বাধা দিবেন না তাকে? জি। বা উল্টো তাকেও তো একটা বসাই দিবেন। এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স আপনার, যেটা কততে আছে? 101 ধারায় আছে। কিন্তু তাকে মেরে ফেলছেন না, আঘাত করতে আসছে, আঘাতের বদলে আঘাত, মানে ইট মারলে পাটকেল বা টিট ফর ট্যাট, নিউটনের থার্ড ল, তাই না? জি স্যার। তো এখন আপনি সেটা করলেন, এবার স্যার রাগ হয়ে গেল, কি আমি মারতে যাচ্ছি আর আমার হাত বাধা দিল। তখন উত্তেজিত হয়ে কি করলো? মেরে ফেললো। কিন্তু শুরু তো করেছিল সেই, তাই মনে করেন এ বি কে মারতে গেল, এবার বি সেটা বাধা দিয়েছে, এর আরো রাগ হয়ে বি কে মেরে ফেলেছে। তাহলে শুরু করেছিল কে ঝামেলা? এ ঝামেলাটা শুরু এই, করেছিল না? জি। আর বি তো আত্মরক্ষার জন্য তাকে বাধা দিচ্ছিল। এখন সে যদি বলে যে সে আমাকে কেন এভাবে বাধা দিল, আমার রাগ হয়ে গেছে, আমি উত্তেজিত হয়ে গেছি, আমার একটু রাগ বেশি, আমি শর্ট টেম্পার্ড মানুষ, তাহলে সে বলবে আপনি কেন আমাকে আঘাত দিতে আসছিলেন? বুঝতে পেরেছেন? তার মানে তখন ব্যতিক্রম একের মধ্যে পড়বে না, তখন সেটা কি হয়ে যাবে? মার্ডার হয়ে যাবে। তার মানে ওই এই ফুটো ছাতার মধ্যে থাকলে কাজ হবে না। ছাতার মধ্যে থাকা না থাকা সমান। কালপেবল হোমিসাইড থেকে ঘুরে আবার কোথায় চলে যাবে? মার্ডারের মধ্যে চলে যাবে, মানে মাথা ভিজে যাবে। বোঝা গেল? আনোয়ার ভাই, বুঝতে স্যার। পারলেন? জি স্যার। ক্লাস ভালো লাগছে? জি স্যার। তবে ব্যাখ্যা হচ্ছে উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা তা একটি ঘটনাগত প্রশ্ন। তার মানে আইনে তো বলে দিচ্ছে যে 300 ব্যতিক্রম এক, এবং শর্ত 3টা দিয়ে দিচ্ছে। এখন উত্তেজনাটা দিলে উত্তেজনা কতটা গুরুতর, যেটার জন্য একটা মানুষকে মেরে ফেলতে হবে, সেটা একটা ঘটনাগত বিষয়, মানে ঘটনাটা কত বড় সেটা বিষয়, আইনে তো বলে দিল। এখন আমি যেটাকে ভাবছি গুরুতর, সেটা বাস্তবে আসলে গুরুতর কিনা, তাই না? জি। এখন আমার বন্ধু হয় সম্পর্কে, সে মজা করে আমাকে একটা ধাক্কা দিতে পারে, তাই না? জি। আমাকে একটা চড়ও দিয়ে দিতে পারে, এই ধরনের যদি বন্ধুত্বমূলক সম্পর্ক থাকে, তাই না? জি। বা একটা ঘুষিও মারতে পারে বন্ধু বন্ধু, যে তুই বিকেলে আসার কথা, সন্ধ্যায় কেন আসছে, দিল একটা থাপ্পড়। হয় না বন্ধুদের মধ্যে এরকম? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সার্কেলের জি ভিতর স্যার। হতেই থাকে। আবার ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মেয়েরা বয়ফ্রেন্ডকে দু একটা আঘাত করেই ফেলে, করে না এরকম? জি, করে স্যার। জি স্যার। পিঠে বাহুতে হাতে এরকম দু একটা দুষ্টুমি করে মারে। তাহলে এটার কারণে যদি রেগে যায়, কি গার্লফ্রেন্ড আমাকে গায়ে হাত তুললো, তাহলে ছেলেটা মেয়েটাকে মেরে ফেললো, তাহলে হবে? এটা কি গুরুতর আঘাত, মানে গুরুতর হয়েছিল প্রভোকেশনটা? না। জি না স্যার। সেটা দেখতে হবে। 2 নম্বর, দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করা। আমরা 100 ধারা পড়লাম, 103 ধারায় পড়লাম যে 10টি ক্ষেত্রে, 6 4 10, 10টি ক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করে আক্রমণকারীকে মেরে ফেলা যাবে। তো এটা আপনি যদি কি করেন, 99 ধারায় বললো যে আপনাকে যতটুকু স্টেপ নেওয়া দরকার ততটুকুই নিবেন। কেউ আপনাকে বাঁশের লাঠি নিয়ে মারতে আসছে, আপনি গুলি করে দিয়ে তাকে মেরে ফেলবেন না। আপনি এমন বাধা দেন মানুষটা বেঁচে থাক, আহত হোক কিন্তু বেঁচে থাক। তাহলে এক্সিডিং দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, 99 ধারা চলে আসবে এখানে, হ্যাঁ? তো সরল জি। বিশ্বাসে হত্যা যদি করা হয়, সেটা খুন নয়, শুধু অপরাধমূলক নরহত্যা হবে। তার মানে এইটা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে যাচ্ছিল, কিন্তু যেতে লেগে আবার কি হয়ে গেছে, সে যদি আঘাত করতো শুধুমাত্র, তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স দাবি করা যেত 101 বা 104 ধারায়। বুঝতে পারলেন? জি। 101 কেন বলছি? দেহ রক্ষার্থে খুন বাদে অন্য কিছু করা যাবে। 104 কেন বলছি? সম্পত্তি রক্ষার্থে খুন বাদে অন্য কিছু করা অন্য যাবে। কিছু করা যায়। আঘাত গুরুতর আঘাত, বা তাকে ধরে বেঁধে রাখলাম, চুরি করতে আসছে, চোরকে পিটিয়ে না মেরে ফেলে তাকে বেঁধে রাখেন, তার মানে কনফাইন করে রাখেন, তাই না? জি। তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে যেটা ইউটার্ন নিয়ে ব্যাক চলে আসে, সেটা আবার কি হবে? কালপেবল হোমিসাইড, নট মার্ডার। ওকে। জি। ব্যতিক্রম 3, সরকারি কর্মচারী বা তার সাহায্যকারীর হিসেবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা, খুন নয়, শুধু অপরাধমূলক নরহত্যা। এখানে লিখে রাখতে পারেন হচ্ছে
এটাকে কি বলে? ক্রস ফায়ার বা কি বলে? এনকাউন্টার, নাম শুনেছেন? জি পুলিশ এনকাউন্টার করে না? জি করে স্যার। তো ঘটনা যদি এরকম হয় যে আসলে বন্দুক যুদ্ধ হচ্ছে, নিজেকে বাঁচানোর জন্য গুলি করছে, মারা গেছে, কিন্তু সিনেমাতে দেখা যায় পরিকল্পিত ভাবে একটা মানুষকে মেরে ফেলছে, তাহলে এটা কি হবে? কালপেবল হোমিসাইড হবে, তাই না? এনকাউন্টার গুলো জি আসলে কালপেবল হোমিসাইড। আর যদি দেখে যে না, এই ধরনের কোনো সিচুয়েশনই ছিল না, তার ইন্টেনশন ছিল মার্ডার করার, এবং মার্ডারের চারটি উপাদান একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে, তাহলে সেটা অবশ্যই মার্ডার হবে। ব্যতিক্রম 4, পুলিশ যখন কাউকে ধাওয়া করে অ্যারেস্ট করার জন্য, তখন প্রথমে সতর্ক করে ইউর আন্ডার অ্যারেস্ট, তাই না? জি হাত উত্তোলন করেন বা হ্যান্ডস আপ, দুই হাত তোলেন, কিন্তু কিছুই করলেন না, দাঁড়ান। বিদেশে বলে ফ্রিজ, ফ্রিজ মানে যে অবস্থা আছেন ওই অবস্থা থাকেন। তো আপনি নড়াচড়া করছেন বা দৌড় দিলেন, দৌড় দিলে কি করবে? দৌড় দিবেন না, দাঁড়ান, সতর্ক করতে হবে, তারপর দৌড় দিচ্ছে তখন কি করতে হবে? উপরে ফাঁকা ফায়ার করতে হবে আকাশে, সাথে সাথে গুলি করা যাবে না তাকে। যখন ফাঁকা ফায়ার করলেন ওই গুলির শব্দে সে দাঁড়িয়ে যেতে পারে যে না, এখন দৌড় দিলে আমার পিঠে গুলি লাগতে পারে, এই ভয়ে সে দাঁড়াতে পারে। তারপরও যদি না দাঁড়ায় তখন তার পায়ে গুলি করার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? পায়ে গুলি জি লাগলো, সে তখন তার দৌড়াতে পারবে না, তখন তেড়ে ধরতে হবে, তখন আর গুলি করার দরকার নাই। এটা হচ্ছে অ্যারেস্টের নিয়ম। আকস্মিক কলহ বা বিবাদ বা ঝগড়া, যেটাকে সাডেন কোয়ারেল, কোয়ারেল মানে কি ভালোভাবে জানি, ঝগড়া জি এর ফলে ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়া হত্যা, এটা খুন নয়, পূর্ব পরিকল্পনা ছাড়া এমন রাগ হয়েছে ঝগড়া করতে করতে মেরে দিয়েছে। বিশেষ করে এটা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে, মানে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এগুলো বেশি ঘটে, তাই না? জি ঝগড়া করতে করতে কন্ট্রোল করতে পারেনি, প্রতিবেশীদের সাথেও এগুলো হয়, মানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেরে ফেলেছে। তাহলে এটা শুধু অপরাধমূলক নরহত্যা হবে, কারণ এই যে কলহ, সেইটা মানুষকে কি করতে পারে? উত্তেজিত করতে পারে, তাই না? এখন দেখেন, 1 এবং 4-এর মধ্যে দুইটাই কিন্তু উত্তেজিত হয়ে মারা, কিন্তু 1 আর 4-এর মধ্যে পার্থক্য কি? 1-এর মধ্যে বোঝা যায় যে কে উত্তেজনা কাকে দিল, মানে কে প্রথমে শুরু করেছিল। আর 4-এ হচ্ছে কে শুরু করেছে এটা ম্যাটার করে না, কারণ একজন একটা কথা বললো, এই কথাতে আরেকজন আরেকটা কথা বললো, তারপর আরেকটা কথা বললো, ঝগড়া লেগে গেল। তার মানে এটা বোঝা যায় না যে ঝগড়া শুরু কার কারণে হয়েছে। তার মানে ঝগড়া হচ্ছে দ্বিপাক্ষিক শুরু হয়। বুঝতে পেরেছেন? মানে একজন ঝগড়া করছে, আর একজন যদি ঝগড়ার মুড না থাকে অ্যাভয়েড করলেই তো হয়, তাই না? জি অ্যাভয়েড না করে সেও ঝগড়ায় লিপ্ত হলো, তখন এই প্রতিযোগিতা ঝগড়ায় কে কাকে ঝগড়া শুরু করেছিল এটা ম্যাটার না। এই হচ্ছে 1 আর 4-এর পার্থক্য। আর 1-এ হচ্ছে একজন আরেকজনকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করবে, এই হচ্ছে পার্থক্য। ব্যতিক্রম 5, সম্মতিক্রমে ডেথ উইথ কনসেন্ট। কনসেন্ট মানে সম্মতি, মানে অনুমতি দিল। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিলে বা স্বেচ্ছায় তার মৃত্যুতে সম্মতি দিলে খুন নয়, শুধু অপরাধমূলক নরহত্যা। আচ্ছা, 18 বছরের বড় যারা, তারা কেন বলবে? ওই যে খেলাধুলা করতে গিয়ে আঘাত পেয়ে মানুষ মারা যেতে পারে না, জি জি তার মানে ক্রিকেট খেলতে ফুটবল খেলতে গিয়ে মানুষ মারা যাবে, এগুলো কিন্তু আইন কানুনে লেখা আছে, রুলস এর মধ্যে। যে খেলতে গিয়ে মারছে না, সে ইচ্ছাকৃত ভাবে মারলো। মাঠে একটা মানুষ এই স্ট্যাম্প দিয়ে কারো মাথায় আঘাত করেও মেরে ফেলতে পারে, তো এটা খেলতে গিয়ে মারালা, সেটা ইচ্ছা করে মারা, স্ট্যাম্প দিয়ে মারুক আর ব্যাট দিয়ে বা বল ছুড়ে মারুক, কিন্তু আসলে সে বল করছে, ব্যাট করলো, ওই বলটা এসে আবার যে বলার তার মাথায় লাগলো, এরকম হতে পারে না? জি পারে ফার্স্ট বলার ফার্স্ট বোলার শোয়েব আক্তার, নাম শুনেছেন তো? পাকিস্তানের খুব জি নাম করা, দুর্দান্ত মানে গতি খুব গতি। তো উনি বল করলেন মনে করেন, এবং যে সামনে ব্যাটস করছে সেও খুব তুখোড়, মনে করেন যে আছে না, কি ছিল, ক্রিস গেইল ক্রিস গেল বা লারা, হ্যাঁ, জি ব্রায়ান লারা জি ঠিক আছে। তো লারা সাহেব কি করলেন, বা গেল, যাদের অনেক শক্তি, হ্যাঁ, যারা একটু ব্ল্যাক মানুষ তাদের শক্তি বেশি, তো শক্তি দিয়ে জি মারলো, ওই বলটা যে কি করলো, শোয়েব আক্তার বা
সামনে যারা বসে আছে তাদের লেগে মারা গেল, মাথায় লেগে, বা মাথায় দ্রুত। আম্পায়ারেরই লাগতে পারে, হ্যাঁ, আম্পায়ারেরই লাগবে। আম্পায়ারকেও লাগতে পারে। তো দ্রুত মাথায় লেগে মারা যেতে পারে। সেক্ষেত্রে এটা কিন্তু কি হবে না, কিছুই হবে না। অপরাধ হবে না, গুণ হবে না, জি। মানে এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এর মধ্যেও পড়বে না, কি হবে, খেলতে গিয়ে হয়েছে, জি, তাই না? জি। খেলার আইন কানুনের মধ্যে থাকবে। তবে 18 বছরের কম বয়স্ক শিশু হলে খুন হবে, বুঝতে পেরেছেন? মানে এমন মারাত্মক খেলা 18 বছরের কম শিশুরা খেলতে পারবে না। এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে তরবারি নিয়ে আগে রাজারা খেলতো না, জি, জি, তরবারি নিয়ে খেলতে খেলতে তরবারিকে আরেকটা কি বলে, অসি, অসির, অসির চেয়ে মসি বড় বলে না? জি, জি। মসি কি? জানি না স্যার। মসি হচ্ছে কলম। কলমের আচ্ছা, যে আচ্ছা, লিখনির আঘাত সেটা সবচেয়ে বড়। তাহলে আচ্ছা, অসি একটা হচ্ছে ভালো জিনিস তরবারি আর জানলাম। মসি হচ্ছে কলম। একটা কলমের আঁচড়ে একটা যশাবে একজনের জীবন নিয়ে নিতে পারে। অসির চেয়ে মসি বড়, হ্যাঁ এই হ্যাঁ। উদাহরণটা শুনেছি। জি, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই তরবারি নিয়ে খেলতে লেগে আঘাত লেগে একজন মারা গেল, 18 বছর প্লাস হলে এই পাঁচ ধারায় সেটা কি হবে, খুন হবে না। ব্যতিক্রম পাচ্ছে, জি। হ্যাঁ, যখন সকল খুনই অপরাধমূলক নরহত্যা, মানে খুন হোক আর নরহত্যা হোক, দুইটাই নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়। ডিম আপনি সিদ্ধ করেও খেতে পারেন, পোস্ট করেও খেতে পারেন, তাই না? জি, তাহলে সিদ্ধ করে খেলেও সেটা ডিম, পোস্ট করে খেলেও সেটা ডিম, মামলেট করে খেলেও ডিম, তাই না? সেটার নাম তো ডিমই থাকবে, জি, তাই না? জি, জি। তো ওই ডিম মানে এটা হচ্ছে অপরাধমূলক নরহত্যা, সেটা কখনো মামলেট কখনো সিদ্ধ ডিম, অবস্থার উপরে আপনি কিভাবে রান্না করছেন, তাই আঘাতটা কিভাবে হচ্ছে, চারটি উপাদান না পাঁচটি ব্যতিক্রম এর মধ্যে পড়ছে, এর উপর ডিপেন্ড করে ওই ডিমটার পরিস্থিতি কি হবে, কখনো সিদ্ধ ডিম কখনো মামলেট। তার মানে কখনো খুন কখনো কালপেবল হোমিসাইড। আমি কি বোঝাতে পারলাম? জি, স্যার। আনোয়ার ভাই, জি স্যার। বুঝেছেন? আপনি প্রশ্ন করেছিলেন 2-3 দিন আগে ভাই। জি স্যার। আপনার আপনাদের নোট তৈরি করাতে আমি এবার খুব, মানে আমি মনে করেছিলাম জুনের শেষে পরীক্ষা হবে, মানে বেশ কিছু চমৎকার আইডিয়া ছিল, সেগুলো শেষ করতে আমি আজকে নোট সকালে শেষ করছি। আমি গত রাত্রে স্যার। 1 মিনিটের জন্য বিছানায় যাইনি। আমি কোর্ট থেকে ফিরে দুপুরে খাওয়ার পর টানা সকাল 10টা পর্যন্ত এই কম্পিউটারে বসে কাজ করেছে গতকালকে। তারপর নোট কুরিয়ারে দিয়ে ইমেল করেছি এবং বললাম সব কাজ বাদ দিয়ে শুধু আমার কাজ হোক। সব ডেলিভারি দিয়ে দিয়েছে, বাধাই হয়ে গেছে। তারপরে কুরিয়ার, আমি সবকিছু বুঝাই দিয়ে আসলাম, বুকিং দিচ্ছিল। আমি আসার পর দেখলাম গাড়ি আসলো আর বুকিং চলছিল। এখন শেষের দিকে কয়েকজনের হয়তো বা বাদ থাকতে পারে, কারণ রাত হয়ে যাওয়ার কারণে। আর আজকে আবার আমের সিজন, সুন্দরবন কুরিয়ারে আরো চাপ বেশি। তো হয়তো বা জি। যাদের একটু শেষের দিকে রোল, তাদের একটু হয়তো বা পেতে একদিন দেরি হতে পারে, বাকি হয়তো বা কালকে বুকিং হতে পারে। কিন্তু আমি বলেছি যদি সম্ভব হয় সব যদি বুকিং হয় তাহলে ওনাকে আলাদা বোনাস দিয়ে দিব, সেটা বলেছি। আচ্ছা আলাদা জি করে স্যার। ওনাকে একটা বোনাস দিয়ে দিব। আমি দিই এমনিতে, বেশি অর্ডার হলে এমনি 500-1000 টাকা দিয়ে দিই। এবার আরেকটা কথা হচ্ছে, অপরাধ জনিত নরহত্যা হলো মূল অপরাধ, মানে এটা হচ্ছে একটা ডিম, এবং খুন হলো তার একটি বিশেষ শাখা। এই খুন মানে হচ্ছে সিদ্ধ ডিম, সেটা ডিমেরই একটা বিষয়, বা সেটা যদি আমি ডিম ভেজে খাই সেটা ওই ডিমই, বুঝতে পেরেছেন? জি, স্যার। একজনকে খুন করতে গিয়ে অন্যজনকে খুন, এটা হচ্ছে 301 ধারায় বলা আছে। এর ভেতরে কি বলা আছে, খুনের অনুরূপ শাস্তি, তার মানে 302 ধারা মতে বিচার হবে, ঠিক আছে? জি। কিন্তু এখানে 102-এ কি হবে সেটা বলেন, বলছে খুনের যা সাজা সেটাই সাজা, সেম অ্যাজ মার্ডার। খুনের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সেটা সর্বোদয় সশ্রম লেখা আছে। কত ধারায় জানি আমরা, 53 ধারায়, তাই না, ব্যাখ্যায়। জি স্যার।
প্লাস অর্থদণ্ড মানে অবশ্যই অর্থদণ্ড দিতে হবে, এন্ড ফাইন। প্লাস মানে এন্ড, আর এই যে অবলিক মানে অর। ধারা অথবা। ধারা 302। 303 খুব ইন্টারেস্টিং একটা সেকশন। কি কেন ইন্টারেস্টিং? এটাতে বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন। একজন ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, সে জেল খাটছে, অথবা পলাতক, জেলের বাইরেই আছে, রায় হয়ে গেছে কিন্তু সে পলাতক, ধরা দিচ্ছে না, ফেরারি আসামি, রায় হয়ে গেছে মৃত্যুদণ্ড। এখন সে আবার নতুন করে আরেকটা খুন করেছে। তো যাবজ্জীবন কারাদণ্ডের উপরে তাকে সাজা দিতে হলে একমাত্র তো মৃত্যুদণ্ড দিতে হয়, তাই না? জি। জি স্যার। এটাকে একমাত্র, এটাই সর্বনিম্ন, এটাই ন্যূনতম, এটাই সর্বোচ্চ শাস্তি। ধারা 303। এখান থেকে একটা কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন করা যায়। বলতে পারে যে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের সাজা কত, বা খুনের সর্বনিম্ন সাজা কত? প্রশ্ন কি আসবে, খুনের সর্বনিম্ন সাজা কত? অথবা প্রশ্ন আসবে 300, মৃত্যুদণ্ড। হ্যাঁ, এখানে আসতে পারে 303 ধারা অনুসারে খুনের সর্বোচ্চ সাজা সর্বনিম্ন সাজা কত? তো অনেকে মনে অপশনে দেখবে যাবজ্জীবন, 10 বছর, 14 বছর, মৃত্যুদণ্ড। তখন অনেকে মনে করবে সর্বনিম্ন এর মধ্যে 10 বছর আছে, উত্তর দিয়ে দেবে 10 বছর। বুঝলেন? জি স্যার। খুনের প্রচেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, এর শাস্তি 307-এ আছে। এখানে কাউকে আঘাত করলাম কিন্তু আঘাত লাগলোই না, আঘাত করেছে কিন্তু আঘাত, গুলি করেছে, গুলি লাগেইনি, কিন্তু খুনের তো চেষ্টা করেছে। মাথায় 22 দিয়ে আঘাত করলো, লাগলে মারা দিতাম কিন্তু লাগেইনি, 10 বছর দেওয়া যাবে যদি প্রমাণ করা যায় যে হ্যাঁ আঘাত করেছিল। আর আঘাত করলাম মাথায়, লাগলো হাতে, হাত ভেঙে গেল, তাহলে যাবজ্জীবন হতে পারে। কত ধারায়? 307 ধারায়। 307 ধারা খুব জটিল ধারা, প্রমাণ করা বিপদ। মনে করেন একজন আরেকজনের মুখে বালিশ চাপা দিয়েছিল, তাহলে বালিশ চাপা দিল, সে মামলা করলো, কত ধারায় হবে? 307। 307-এর ধারার সাথে 323 ধারা আসবে মাত্র। 323 সাথে 307-এর কিন্তু ম্যাচিং ভালো হয় না। 307-এর সাথে কত হয়? 324, 25, 26 এগুলো আসবে, তাহলে খুব স্ট্রং মামলা, জামিন হবে না সহজে। আর বালিশ চাপা দিয়ে মারছিল, যেহেতু বালিশ চাপা দিলে মানুষকে আঘাত লাগবে মুখে, না। তাহলে তো সে প্রমাণ করতে পারবে না বালিশ চাপা দিয়েছিল কিনা। সে তো মিথ্যাও জি। কি করতে পারে, মামলা করতে পারে, তাই না? জি। খুব ইন্টারেস্টিং জায়গা না? জি স্যার। তো এখানে স্যার আমাকে মারার চেষ্টা করেছে কিভাবে? স্যার এইভাবে। তো আমরা পড়ছিলাম আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে পেনাল কোড পড়ছি। তো এখানে আমি যেটা বলছিলাম, খুব কনফিউশন তৈরি হয় যে বালিশ মুখে চাপা দিয়ে যখন একটা মানুষকে মারতে যাওয়া হবে, তখন তো মুখে কোনো আঘাতের চিহ্ন থাকবে না, থাকবে কি? না, থাকবে না। আবার কাউকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে, যে তার ঘাড় ধরে পানিতে চুবিয়ে পুকুরে, জলাশয়ে মারার চেষ্টা করা হয়েছে, এটাও কিন্তু প্রমাণ করা যায় না। তো এই ধরনের অনেকে আসে যে স্যার আমাকে সে মারার চেষ্টা করেছে, অ্যাটেম্প টু মার্ডারে মামলা করব। তো আমি ওনাকে দেখি, কোথায় আঘাত লেগেছে আপনার? স্যার কোথাও আঘাত লাগেনি। কোথাও আঘাত লাগেনি বিশ্বাস করবো কি করে? এখন আমাকে বলেন তো যে ঘটনাটা কিভাবে ঘটেছে। তখন বলে, তারপর আমি বললাম যে এই ঘটনা কি আশপাশে কেউ দেখেছে? তো সাক্ষী আছে, সাক্ষী আছে কেউ? তো বলে যে আছে, তো সাক্ষীকে ডাকেন। তখন বাদীর কাছ থেকে বা ভিকটিমের কাছ থেকে আগে শুনি আমি, গল্প শুনে আমি ওনাকে বাইরে চলে যেতে বলি। এবার সাক্ষীকে জিজ্ঞাসা করি, বলেন কি ঘটনা? সাক্ষী যদি ভিন্ন কথা বলে, ওই মামলা আমি নিই না, তার মানে মিথ্যা মামলা করতে আসছে। বুঝতে পারলেন? জি। আর দুইজন যদি একই গল্প বলে, অনেকটা পুলিশের তদন্তের মতন, তার মানে ঘটনার সত্যতা আছে, তখন ওটা আমি লিখি। তারপরে মামলা কিভাবে ফাইলিং করলে ভালো হবে সেইভাবেই ঘটনাটা উপস্থাপন করি। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের প্রচেষ্টা মানে আঘাতপ্রাপ্ত যদি হয়, আঘাতপ্রাপ্ত হওয়া একটা বিষয়, না হলে আরেকটা বিষয়। তাহলে আঘাত হলে গুরুতর আঘাত হতে পারে, আবার সাধারণ আঘাত হতে পারে। আঘাত হলে সাজা বেশি, আঘাত না হলে 10 বছর, আঘাত হলে যাবজ্জীবন। আর এই যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত যদি ব্যক্তি হয়, তার মানে তার দোষ একটু বেশি। এমনিতেই সেই লাইফ ইমপ্রাইজনমেন্টে আছে, তারপরে আবার অপরাধ করছে, তাই না? তার তার মানে সে হচ্ছে কি, হিন্দিতে একটা কথা আছে, ধার্তিকা বোঝ, তাই না? পৃথিবীর জন্য সে বোঝা।
তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, দিয়ে তাকে বিদায় করে দিতে হবে যে তুমি পরপারে যাও ভাই, এ পারে তোমার থাকার আর অধিকার নাই। ঠিক আছে? জি 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 স্যার। বলেন, এমন একটা অপরাধ পেনাল কোডে আছে যে অপরাধ কেউ যদি সফল হয়ে যায় তাহলে তাকে আর সাজা দেওয়ার সুযোগ নাই, কিন্তু আত্মহত্যা স্যার। সে যদি বিফল হয় তাহলে তার সাজা দেওয়া যায়। সেটা হচ্ছে আত্মহত্যা স্যার। 309। অপশন যদি জি। শুধু ধারা উল্লেখ করে যে কোন ধারার অপরাধ করলে এবং সফল হলে সাজা হয় না, মানে সাজা দেওয়ার সুযোগ নেই, কিন্তু 309। বিফল হলে সাজা হবে। কত ধারায়? ধারা দিলে অনেকেই ধারা মনে রাখতে পারবে না, প্রশ্ন জটিল হয়ে যাবে। কিন্তু যদি জি বলে জি জি। আত্মরক্ষার প্রচেষ্টা, তাহলে কিন্তু একটু কমন সেন্স দিয়ে কিন্তু সহজে পেরে যাবে। তারপর একই প্রশ্ন অপশন চেঞ্জ করে আত্মহত্যা দিব না ধারা অপশনে দিব, এটা করেও কিন্তু প্রশ্ন জটিল করা যায়, তাই না? জি জি স্যার, শুধু কি ধারা, আবার ধারা বিধি বা অনুচ্ছেদকে কেন্দ্র করে কি স্যার 50% প্রশ্ন হবে স্যার? যে কত ধারায় আছে এটা? হুম, তাই তো হয়। এবং জি এটা সবচেয়ে লেম টাইপের প্রশ্ন। লেম মানে কি? অলস। জি। 17 সালে 53টা প্রশ্ন ওই ওই ধরনের, মানে কোনো ডিপে আলোচনা নাই, কোনো ইনফরমেশন নাই, জাস্ট এটা কত ধারে আছে, এটা কত বিধিতে আছে। জি জি এগুলা তো জ্বালা, তাই না? জি আচ্ছা, ঠগ, ইংরেজিতে থাগ, যে ব্যক্তি খুন সহ দস্যুতা, শিশু চুরি, শিশু চুরি বলতে এখানে কিডন্যাপিং, মনুষ্য হরণ, শিশু চুরি বলে কোনো অপরাধ নাই, সেটাকে মনুষ্য হরণই বলা হচ্ছে, এর উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে মানে হ্যাবিচুয়ালি যোগাযোগ রাখে তাকে ঠগ বলে। এটার সংজ্ঞা দেওয়া হচ্ছে 310-এ। ঠিক আছে, এই উভয় শব্দটা কাটা পড়বে, কপি পেস্ট করতে গিয়ে হয়তোবা এটা চলে আসছে এখানে। ঠিক আছে, জি এই ঠগের শাস্তি কি? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, একমাত্র সর্বনিম্ন সর্বোচ্চ সাজা এটা ওই 303-এর মতন। ঠিক আছে, জি তাহলে ঠগ বলতে এরা কিন্তু ডাকাতি রবারি এগুলা করেই বেড়ায়, তাই না? বা এখানে খুন সহ দস্যুতার কথা বলছে। খুন সহ দস্যুতা বলে কোনো শব্দ আছে? খুন সহ ডাকাতি আছে, কিন্তু এখানে জি আইনের মধ্যে তাই লিখেছে রবারি উইথ মার্ডার, রবারি উইথ ড্যাকোইটি আছে, তো এখানে তাই লিখছে। জি। যাই হোক, ওই 396। যে যারা দুর্ধর্ষ ব্যক্তি তারা যদি যোগাযোগ রাখে তারা কিন্তু সমাজের জন্য কি ডেঞ্জারাস না? জি এই কারণে এটা জানতে পারলে তাদের যাবজ্জীবন দিয়ে ভিতরে রাখতে হবে, বাইরে থাকলেই তারা অনেকটা স্লিপিং সেল বোঝেন? জি মানে, মানে নীরব কিছু বা ঘুমন্ত মতো কিছু ইয়ে থাকে, ওদের অর্গানাইজ হ্যাঁ, থাকে, তো কিছু ওদের কিছু কিছু ইয়ে থাকে। অর্গানাইজেশন আছে স্লিপিং সেল, সে সমাজে একটা পরিচয় বহন করে চলাফেরা করছে, কিন্তু সে গোপনে আবার একটা অন্য কাজ করে। অর্গানাইজেশনের সাথে আছে। যখনই ডাক পড়বে তখনই অপারেশনে চলে যাবে, মারাত্মক ডেঞ্জারাস। এই ধরনের প্রতিবেশী আপনার বাড়ির পাশে থাকলে আপনার বাড়িতে কোনো কিছু হবে না তার কোনো গ্যারান্টি নাই, তাই না? কারণ আপনাকে সে অবজার্ভ করছে, তাই না? এবং আপনার এলাকায় যখন অপারেশন হবে তখন কি করবে? যে অবজার্ভ করেছে এই এলাকাতে, ওই অপারেশনে সে থাকবে না। মনে করেন রাজশাহীতে যে থাকে, রাজশাহীতে যখন কোনো ডাকাতি হবে সে কিন্তু রাজশাহীতে অবস্থানই করবে না, সে চলে যাবে অন্য এলাকায়। অন্য এলাকা থেকে টিম এসে এখানে কি করবে? কাজ করবে, এবং সে দূর থেকে অপারেট করবে ইনফরমেশন দিয়ে। এই হচ্ছে ডাকাতির সিস্টেম। আর নিজ এলাকায় থাকলে ধরা পড়লে তো পুরো টিম মানে ওর তো পরবর্তীতে ওখানে আর থাকতে পারবে না সে, এবং তার ফ্যামিলি আছে না, তার ফ্যামিলি তো থাকতে পারবে না, মানুষ খেপে গিয়ে ফ্যামিলিকেও তো মেরে ফেলবে। তাই জি নিজ বাড়ির, দেখবেন ডাকাতরা সাধারণত কি হয়? অপরিচিত হয়, অপরিচিত হয় না, জি জি। বাইরের মানে লোকের ভিন্ন বাসা। এলাকা থেকে আসে, ভিন্ন এলাকা থেকে আসে, কিন্তু তারা জানে কোথায় কি আছে, কারণ তাদেরকে তথ্য দেওয়ার লোক আছে। জি। বুঝলেন ঘটনাটা? বাড়ির পাশের লোকই ডেকে নিয়ে আসে তাদের হ্যাঁ, কাছে। এরাই হচ্ছে ঠগ। এই ঠগ বোঝানোর জন্য উদাহরণ দিতে হলো। গর্ভপাতকরণ মানে কজিং মিসক্যারিয়েজ, অ্যাবর্শন করা। যদি ওই যে গর্ভবতী নারী নিজে করলেও তার সাজা হবে 312। আর আসন্ন প্রসবা মানে কুইক উইথ চাইল্ড, তার মানে 5 মাস 6 মাস এরকম হয়ে গেছে প্রেগন্যান্সির, সেক্ষেত্রে 7 বছর।
এবং এই গর্ভপাতের সাথে যারা যারা জড়িত থাকবে, ওই গর্ভবতী মহিলা থেকে শুরু করে ওই প্রেগনেন্ট লেডি থেকে শুরু করে যারা যারা এর সাথে থাকবে, ডাক্তার সবাই এই ধারার অপরাধী হবে। আমার কাছে এই যে গর্ভবতী বিনা সম্মতিতে গর্ভপাতকরণ, আসন্ন প্রসবা হোক বা না হোক, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, 313 ধারা মামলা। এই মামলা একটা আমার কাছে আছে, আমি পরিচালনা করছি, এখনো শেষ হয়নি। ভাবির পেটে লাথি দিয়ে 3 মাসের শিশু মেরে ফেলছে। আচ্ছা আচ্ছা। এবং জিয়ার মামলা হয়েছে, আমি বাদী পক্ষে অবশ্য আইনজীবী, এবং আমি এই মামলাতে সকল আসামি হাজতে ছিল, এবং একটা আসামির 2 মাস হাজত হয়েছে, তারপর আপোষের শর্তে জামিন হয়েছে, তার আগে জামিন হয়নি। আচ্ছা, জখম সাধারণ জখম, এই যে হার্ট, গ্রিভিয়াস হার্ট, এগুলা বোঝার কিছু নাই, পড়ে নেবেন, খুব ভালোভাবে পড়িয়েছি। এক্স আচ্ছা, চুরিটা বোঝাই একটু। চুরি, চুরির উপাদান কি? 5টি, তাই না? জি মনে করেন যে একটা সম্পত্তি কারো পকেট থেকে গোপনে নিয়ে নেওয়া, সেটা চুরি। আবার জোর করে তার গলার থেকে চেন ছিনিয়ে নিয়ে যাওয়া বা মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া, এটাও চুরি। মানে চুরি প্রকাশ্য হতে পারে, আবার গোপনেও হতে পারে। অনেকে মনে করে চুরি মানে গোপনেও চুরি করবে, গোপনে না, প্রকাশ্যেও চুরি করা যায়। এখন জোর করে যদি ছিনে নিয়ে চলে যায়, রাস্তায় যেমন ছিনতাই হয়, ছিনতাই শব্দটা পেনাল কোডে নাই, কিন্তু ছিনতাই জি আমরা বাস্তবে ব্যবহার করি। ছিনতাই কিন্তু অনেক ধরনের হতে পারে অপরাধ। যেমন দুইজন মোটর সাইকেলে করে আসলো, গলার চেন ছিনিয়ে নিয়ে বা কোনো ওয়ালেট বা গুরুত্বপূর্ণ কোনো মূল্যবান সম্পত্তি কোনো পথচারী নিয়ে দৌড়ে চলে গেল। এখন ওই পথচারী তাকে দেখলো, সে হয়তো বা চিনতেও পারলো যে এটা আমারই পাশের গ্রামের একটা ছেলে যে এরকম কাজ করে। চিনতে পারুক বা না পারুক, দেখতে পেলো, গোপনে হলো না, এখন ওপেন দিনের বেলা বা সন্ধ্যা বেলা যখন হোক না কেন, এটা চুরি। এই ছিনতাইটা হয়ে যাবে চুরি। কিন্তু ওই মোটর সাইকেলে করে এসে ওই কোনো নারী বা পুরুষের সামনে এসে যদি গলায় একটা চাকু ধরে, যে যা কিছু আছে বের কর, না হলে একদম মেরে ফেলবো, ভয়ে জিনিস যা কিছু আছে দিয়ে দিল, তখন এটা কি হবে? রবারি। এটা কি হবে? এই জি চিন্তাটা কি হবে? রবারি বা দর্শুতা। কেন দর্শুতা? ইনস্ট্যান্ট থ্রেট, তাই। বুঝতে জি পেরেছেন? আর যারা একটু জি স্যার। দাদাগিরি করে, নেতাগিরি করে, সিনেমাতে বলে যে ভাই আপনার তো ভালো ব্যবসা হচ্ছে, আমার ছেলেকে পাঠাই দিলাম, ছেলে বলতে কিন্তু ওই মানে তার যে সাগরেদ এই শিষ্য, সাঙ্গপাঙ্গ চালান। সাঙ্গপাঙ্গ, জি পাঠাই দিলাম, 1 লাখ পাঠাই দেন ভাই, একটু আমাদের খরচা আছে, সেলিব্রেশন আছে, অনুষ্ঠান। জি তো 1 লাখ টাকা কি চাচ্ছে? চাঁদা চাচ্ছে ফোনে। তো দ্যাট ইজ আমরা বলি ব্ল্যাকমেল, তাই না? বা জি চাঁদাবাজি। এইটাই চাঁদাবাজি হচ্ছে এক্সটর্শন। চাঁদাবাজি কি? এক্সটর্শন এক্সটর্শন। এক্সটর্শন, বলপূর্বক আদায়, জোরপূর্বক গ্রহণ বা আদায়, এক্সটর্শন। চুরির সময় সম্পত্তি নিজে থেকে দেয় না, তারা ছিনিয়ে নিয়ে চলে যায়, চোর। রবারির ক্ষেত্রে উভয় হতে পারে। আর এক্সটর্শনের ক্ষেত্রে নিজে থেকে ভয়ে দিয়ে দিবে, যে না দিলে আমার খবর আছে, ভয়ে। জি তার মানে জি এক্সটর্শনের মেকানিজম কিভাবে কাজ করে? ত্রাস, ভীতি। বিভিন্ন সিনেমায় দেখবেন বড় বড় গুন্ডা দাদা এলাকায় একটা ত্রাসের রাজত্ব করে রাখছে, তার ত্রাসে ভয়ে সবাই তাকে কি দিচ্ছে? চাঁদা দিচ্ছে, তাই না? জি দ্যাট ইজ এক্সটর্শন, চাঁদাবাজি। চাঁদাবাজি লিখে রাখতে পারেন এখানে। এখন চাঁদাবাজি করতে গিয়ে যদি মুখের সামনে উপস্থিত থাকে, এখনই টাকা দে, ব্যবসা ব্যবসা করছিস না ঠিকভাবে, লাখ লাখ টাকা ইনকাম করছিস, তো আমাকে 1 লাখ টাকা দে এখনই, না হলে এখনই মেরে ফেলবো। দ্যাট ইজ এক্সটর্শন ইনিশিয়ালি, বাট এটা পরে হয়ে গেল কি? রবারি। পরে কি হয়ে গেল? দস্যুতা রবারি। দর্শুতা হয়ে গেল। যদি 1 2 3 4 জন পর্যন্ত হয়, একজন যদি কাজ করে তাও রবারি, দুই করলেও রবারি, 3 জন মিলে করলেও রবারি, 4 জন মিলে করলেও রবারি। কিন্তু যদি 5 জনে করে ডাকাতি। বা তার বেশি করে, তাহলে ডাকাতি। তার মানে এক্সটর্শন থেকে কিসের সৃষ্টি হচ্ছে? রবারি বা ডাকাতির। জি বুঝাতে পারলাম? জি স্যার। আবার চুরি করতে গেল, চুরি করতে গেছে কিন্তু পকেট একটা চাকু রেখেছে, যদি ধরা পড়ে তাহলে এটা দিয়ে কি করব? আঘাত করব। জি
এবং ধরা পড়ে গেছে, আঘাত করেছে, এটা হয়ে যাবে রবারি। কারণ চোর আর জি চোর নাই, চোর হয়ে গেছে কি দস্যু। কারণ চোরের হাতে জি তো চাকু থাকতে পারে না, তাই না? জি কিন্তু ওই চোরই কি করেছে, চুরি করতে গেছে, আবার প্রস্তুতি স্বরূপ সে পকেটে একটা চাকু রেখেছে, কিন্তু সে চুরি করেছে, চাকু বের করার দরকার হয়নি, মানে ধরা পড়েনি। যদি এটা প্রমাণ করা যায় যে সে আঘাতের প্রস্তুতি, যে যদি ধরা পড়ে মেরে ফেলবো তাই চাকু রেখেছি, বা আঘাত করব, চাকু মেরে দিব, স্ট্যাব করব, এই ধরনের ইন্টেনশন নিয়ে গেলে কত ধারার অপরাধ হবে? 382। বুঝতে পেরেছেন? তার জি মানে স্যার। এই চোর ইনস্ট্যান্টলি কি হয়ে যেতে পারে, রবার জি, বা দস্যু। দস্যু হয়ে যেতে এবং পারে। এই কাজটা যদি 5 জন 6 জন মিলে করে বা তার বেশি লোক করে, চুরি করতে গেলেও ডাকাতি। 5 জন মিলে তো চুরি করতে পারে, তাই না? জি জি, সেটা ডাকাতি হবে। করতে গিয়ে যদি আবার অস্ত্র বের করে ফেলে, আঘাত করে, তাহলে সেটা ডাকাতি হয়ে যাবে। জি অথবা 5 জনের মধ্যে 4 জন আশেপাশে পাহারা দিচ্ছে, একজনকে ঢুকাই দিল বা একজনকে গাছে তুলে দিল, আম নামিয়ে চুরি করো, আম চুরি করছে, জি গাছে আম চুরি করতে পাঠাই দিয়েছে, একজন উপরে উঠছে আর চারিদিকে 4 জন পাহারায় আছে, তাহলে এইটা চুরি, কিন্তু এটাও 382। ওই যে নিজের নিজের সেফটির জন্য তার প্রস্তুতি সহকারে। সহযোগী ব্যক্তিদের কি করে রেখেছে, সেট করে রেখেছে, সেফটি রেখেছে মোতায়েন করে রেখেছে। একসাথে 4টা অপরাধ খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। এর থেকে কি জি ভালোভাবে স্যার। বোঝানো যাবে বলেন? হ্যাঁ, ঠিক আছে স্যার। এই ক্লাসে বোঝানো যাবে না, ফাউন্ডেশন ক্লাসে অনেক গল্প করেছে। আমার ফাউন্ডেশন নোটে 378 ধারায় চুরির বিষয়ে যতগুলো কি আছে, উদাহরণ আছে, ইংলিশ বাংলা উভয় দিয়েছি আমি। ঠিক আছে, সাজা পড়ে নেবেন। দেখেন, চুরি তাৎক্ষণিক ভয় দেখালে দর্শিত হয়ে যায়, কারণ চোর চাকু বের করছে, চাকু বের করলে মানুষ ভয় পাবে না? জি পিস্তল বের করছে, ভয় পাবে। কোনো একটা লাঠি তুলে নিল, ভয় পাবে। নিজের সাথে করে কোনো কিছু নিয়ে যায়নি, চুরি করতে গেছে, কিন্তু জেগে গেছে বাড়ির মালিক, কিচেনে যে ওই যে বাড়িতে চুরি করতে গেছে সেই বাড়ির কিচেন থেকে একটা চাকু বের করে নিল বা একটা বটি তুলে নিল, সে নিয়ে যায়নি কিন্তু ইনস্ট্যান্ট তুলে নিছে, তাও সে কি হয়ে যাবে, দস্যু হয়ে যাবে, হবে না? জি জি, ভয় দেখালে, তাৎক্ষণিক ভয় থাকলে দর্শিত তাৎক্ষণিক হয়। ভয় যদি সৃষ্টি হয়, চোর তো ভয় দেখায় না, কিন্তু চোরের অ্যাক্টিভিটি যদি ভয়ের হয় জি তাহলে দস্যু হয়ে যাবে। জি জি এখানে একটা আছে খুনসহ ডাকাতির শাস্তি। যদি খুনসহ ডাকাতির শাস্তির সংজ্ঞা কত ধারায় আছে, তাও 396। শাস্তি কত ধারায়? 396, মানে 2 in 1। জি যদি খুনসহ ডাকাতি হয়, কত ধারায় চার্জ গঠন করা হবে? শুধু 396, 302, মানে 302 ধারা আসবে না, 34 ধারাও আসবে না। তার মানে কারণ 300, 396 সবচেয়ে বড়। হ্যাঁ, 396 ইকুয়াল টু 302 প্লাস 34। 34। মানে 302 আর 34 মিলে যা হয় 396, একই একই কাজ করে। আমি কি বোঝাতে পারলাম? তার মানে জি স্যার, এখানে এটা একটা। কমন কমন ইন্টেনশন প্লাস মার্ডার একসাথে হয়ে যাবে। আর ওই যে ডাকাতি করার জন্য আলাদা তো সেকশন আসতেই পারে, মাল লুট করলে আলাদা সেকশন হবে না? খুন হলো 16 ধারার অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি হয়ে গেল, আর মাল লুট করে যদি নিয়ে যায় তাহলে অফেন্স এগেইনস্ট প্রপার্টি 17 অধ্যায়, আলাদা অপরাধ হবে না, তাহলে আলাদা সেকশন আসবে লুটের জন্য, এই যে ডাকাতির শাস্তির জন্য। ঠিক আছে, 395 আসবে, 396 আসবে। ডাকাতিও হয়েছে, ডাকাতির শাস্তি, খুনও করেছে, খুন সহ ডাকাতির শাস্তি, তাহলে 395 96 চলে আসবে সেকশন। বুঝেননি? জি স্যার। আর যদি করতে না পারে, যে প্রচেষ্টা করে, যেমন দস্যুতার উদ্যোগ, প্রচেষ্টা বা প্রস্তুতি, 7 বছর, 393। 511 আবার দিবেন না। কিছু কিছু অপরাধের আচ্ছা। প্রচেষ্টার জন্য ডেডিকেটেড আলাদা সেকশনই আছে, যেমন 393। 511 আসবে না, আর যেখানে নাই সেখানে 511। ওকে। জি জি স্যার, তাহলে চাঁদাবাজির মতো আরেকটা জিনিসও আমরা দেখলাম, যে চাঁদাবাজি যেমন প্র্যাকটিক্যাল কোনো শব্দ না, মানে আইনের ভাষায়, সেরকম স্যার লুট বলেও তো কিছু নাই, ওই ডাকাতি, তাই না স্যার এটা? হ্যাঁ, ডাকাতি জি অসাধুভাবে অন্য অন্য দেশে আছে, আমাদের দেশে নাই। বললাম না, আমাদের পেনাল জি, কোডটা কি অ্যামেন্ডমেন্ট হওয়া মানে উচিত, অসম্পূর্ণ। অনেক আরো ডেভেলপ করতে অসম্পূর্ণ। হবে। জি আমার একটা ভিডিও আছে, হ্যাঁ, সেই 2022 সালের, যখন রিসার্চ করি, হোয়াইট বোর্ডে পড়াতাম, কালপেবল হোমিসাইড এবং মার্ডারের উপরেই আমার 3 ঘন্টার ভিডিও আছে। তো খুব চমৎকার ভাবে বুঝিয়েছি
এবং ওই সময় কত প্রকার ভাবে মানুষকে মারা যায়, কতগুলো টার্ম আছে, বিদেশি আইনেরও হেল্প নিয়ে আমি করেছিলাম। অসৎভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বা তছরূপ, যারা কালপেবল হোমিসাইড এবং মার্ডার আজকেও বুঝতে পারেননি, তারা বলবেন স্যার পুরাতন ভিডিওটা দেন, 3 ঘন্টা সময় নষ্ট করে ওই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে যাবেন। এটাকে বলা হচ্ছে ডিসঅনেস্টলি, মানে অসাধুভাবে, মিস অ্যাপ্রিপিয়েশন মানে আত্মসাৎ, অ্যাপ্রিপিয়েশন মানে অন্যের সম্পত্তি খেয়ে ফেলা নিজে, অপ্রপার্টি। এই সংজ্ঞা আছে 403 ধারা, এবার 2 in 1 সংজ্ঞা সাজ একসাথেই, 2 বছর হবে। আর কোন অস্থাবর সম্পত্তির দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে সম্পত্তির দখল দৈব চক্রে হস্তান্তরিত হবে। তার মানে এই যে তশরূপ বা আত্মসাৎ, এটা হচ্ছে সম্পত্তি আমাকে কেউ দেয় না, আমি কোথাও পাই, মানে এটা কারো দখলে থাকে না। আত্মসাৎ হতে হলে সম্পত্তিটা কি কারো দখলে থাকে না, কোনো ব্যক্তির দখলে থাকে না, এটা লিখে নিন কোথাও। আর কারো দখলে থাকলেই তো সেটা কি হয়ে যাবে, চুরি, দস্যুতা, ডাকাতি, ওগুলো হয়ে যাবে, তাই না? জি জি দখলে নাই বলেই তো আলাদা অপরাধ। আমি রাস্তায় পেলাম, নিজের দখলে নিয়ে নিলাম, নিয়ে সেটা আমি নিজের ব্যবহার করলাম, যার জিনিস তাকে ফেরত না দিয়ে। আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এটা হচ্ছে এই যে আমি যেখানে সেখানে পাবো না, আমাকে দিবে, যার জিনিস সেই আমাকে দিবে। চুরি ছিনিয়ে নিই আমি, বলপূর্বক আদায় আমাকে দেয় নিজে থেকে, কিন্তু ভয় দেখিয়ে দিই। জি আর দস্যুতা, ডাকাতি তো ইনস্ট্যান্ট থ্রেটের মাধ্যমে আসে। আর আত্মসাৎ রাস্তায় পেয়েছি আমি, মানে পড়ে পেয়েছি, খুঁটে খেয়েছি, এরকম একটা শব্দ আছে আমাদের গ্রামে, তো সেটা হচ্ছে জি আত্মসাৎ। আর বিশ্বাসভঙ্গ হতে হলে আমানত খেয়ানত করতে হবে। তার মানে কেউ আপনার জিনিস আপনাকে বিশ্বাস করে দিল আর আপনি সেটা আত্মসাৎ করলেন, তার মানে এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যেও আত্মসাৎটা লুকিয়ে আছে। বুঝতে পেরেছেন? জি তার মানে আপনাকে কোনো কিছু নিজে থেকে দিবে আর আপনি সেটা কি করবেন, নষ্ট করে ফেলবেন, এরকম যদি হয়। আইনগতভাবে সম্পত্তি দখলে আসা অতঃপর তা আত্মসাৎ করাই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এটা 500 405 405 ধারার সংজ্ঞা। জি এবার সাধারণ ব্যক্তি যদি করে অপরাধটা, 406 ধারায় 3 বছর, বাহক বা গুদাম রক্ষক কর্তৃক যদি করে, মানে যাকে ওই যে মোটরসাইকেল অনেক সময় রাখি না আমরা জি গ্যারেজে, তারা যদি আমার মোটরসাইকেল রাখলাম নিয়ে নিল, তার তো দায়িত্ব ছিল দেখে রাখার, রাখলো না, তাহলে 7 ধারা, 407 ধারা অপরাধ হবে 7 বছর। কুরিয়ার একটা অর্ডার করলাম, অর্ডার নিয়ে আসতে লেগে রাস্তায় মনে করেন যে দারাজের কোনো যে রাইডার, সে কি করে দিল, ফুড পান্ডার কোনো রাইডার আমার ওই জিনিসটা কি করে ফেললো, আহ, আত্মসাৎ করে ফেললো বা খেয়ে আত্মসাৎ করে ফেললো। ফেললো, অথবা কিছু অংশ খেয়ে ফেললো খাবার, জি বা কোনো পণ্যর একটা নিয়ে নিল, তাহলে এটা কি অপরাধ হবে, ওই যে 7 ধারার অপরাধ হবে 400। কেরানি বা 407 ধারা। চাকর, সার্ভেন্ট কর্তৃক যদি হয়, সার্ভেন্ট বলতে কোনো চাকরিও হতে পারে, সার্ভেন্ট বলতে যে একেবারে নিম্ন শ্রেণীর হতে হবে তা না, মানে হাউস কিপিং হতে হবে তাও না। এটা কি জি হতে পারে, জি মানে মানে দায়িত্বপ্রাপ্ত চাকরি করছে, কোনো কর্মচারী। চাকুরিজীবী, কারো আন্ডারে কাজ জি করা, সচিব জি পর্যায়েও হতে পারে, তাই না? জি তো তিনি যদি অপরাধটা করেন তাহলে 408 ধারায়, তার মানে এটা কি রক্ষক ভক্ষক হয়ে যাওয়া, তাই না? জি আর সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক, প্রতিনিধি, একটু আগে এজেন্টের কথা, মানে আমি সরকারি কর্মচারী যদি হয়, যেমন সচিব, সেটা 409 ধারায়, এর সাজা আবার বেশি, যাবজ্জীবন। তো এখানে মনে করেন যে একটা জিনিস বলি, আমি আমার কুরবানির ছাগল গতকালকে কেনা হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ছাগলটা, কথা হচ্ছে যেদিন কুরবানির ঈদ সেই দিনকে আমাকে দিবে, এতদিন এই 1 সপ্তাহ তার কাছেই থাকবে, এইভাবে বলা আছে। আচ্ছা, ওকে। এখন ছাগলটা কি আমার বাসায় আছে না ওই ব্যক্তির বাসায় আছে, মানে ছাগলের মালিকের বাসায় আছে? ছাগল মালিকের বাসায় আছে। আমি তো কিনে নিয়েছি, মালিক তো আমি। জি মানে আমি এখন আপনি আমি ওকে দায়িত্ব আমি দিয়েছেন আমি এখানে কিন্তু টাকা কালকে আপনার দিয়ে প্রতিনিধি দিয়েছি হিসেবে। তাকে, আমি গতকালকে তাকে আচ্ছা টাকা দিয়ে দিয়েছি, তার মানে এই তাহলে ছাগলের এখন মালিক আপনি কি হলেন। আমি।
আর আপনি তার মালিক, কাছে আছে, তার মানে সে এখন কি ওই আপনার গোদাম প্রতিনিধি। রক্ষকের মতন, তাই না? জি সে দেখভাল করছে, কেয়ারটেকার সে এখন। জি তো অর্থের বিনিময়ে কি সে এখন কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছে, ওকে। কিন্তু এটা কিন্তু আমার দখলে না, আমি মালিক, কিন্তু দখলে কিন্তু আমার কেয়ারটেকারের আছে, কারণ তার বাড়িতে আছে। বুঝলেন? জি জি এখন এই ছাগলটা যদি সে কি করে অন্য কোথাও বিক্রি করে দেয়, তাহলে এটা কি হবে? আত্মসাৎ হবে, আমার জিনিস সে বিক্রি করে ফেলছে, তাই না? জি কিন্তু এটা যদি সে আমার বাড়িতে পৌঁছাই দেওয়ার পরে আমি বললাম যে এই ছাগলটা একটু নিয়ে যে একটু খাইয়ে নিয়ে আসেন তো আপনার বাসায় গিয়ে, কারণ আমার বাসায় জি। খাচ্ছে না, এরকম হতে পারে না? পাশাপাশি বাড়ি কি হলে হয়? যে নতুন জায়গায় আমার বাসায় খাচ্ছেন, আপনার বাসায় নিয়ে যে খান, তাহলে কি করলাম? ছাগলটা আমার বাড়ির থেকে সে নিয়ে গেল, অথবা আমি ফোন দিলাম যে ভাই আমার বাসা জি। থেকে ছাগলটা নিয়ে যে একটু খাইয়ে নিয়ে আসেন তো, খাচ্ছে না, শুধু ভ্যা ভ্যা করছে, এরকম হয় না? হুম। তাহলে আমি তাকে পারমিশন দিলাম নিয়ে যাওয়ার, তাই না? আমার বাসা থেকে সে যদি নিয়ে যায়, এটা কি হবে? চুরি হবে। এটা চুরি, জি। কারণ আমার দখল থেকে নিয়ে গেলে চুরি, কিন্তু তার দখল থেকে নিয়ে গেলে আত্মসাৎ। জি, তসরুপ, আত্মসাৎ, জি। তার মানে দখল কোথায় ছিল তার উপর ডিপেন্ড করে আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, চুরি। মানে দখল কার ছিল এবং মালিক কে, এই দুইটার উপর ডিপেন্ড করে অনেক কিছু হচ্ছে, তাই না? জি স্যার। প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে কত ধারায়? 415 ধারায়। আর 420 ধারায় প্রতারণার সাথে আর্থিক লেনদেন থাকতে হবে। প্রতারণা মানলে 420 না, 420-এ প্রতারণার সংজ্ঞা নাই, জি, 415 আছে। 415 আছে, ঠিক আছে। জি। অনিষ্ট, অনিষ্ট কি জিনিস? আমার কোনো লাভ হলো না, আরেকজনের একটা সম্পত্তি আমি নষ্ট করে ফেললাম। কি ছিল? মানে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ, অনেকটা এরকম আর কি। হ্যাঁ, মনে করেন যে একটা মোটরসাইকেল রাস্তায় রেখে দিয়েছে, আমি আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। কি হলো? আমার কোনো লাভ হলো? মোটরসাইকেল কি আমি পেলাম? না না না। নিয়ে যদি চলে যেতাম তাহলে হয়তো বা চুরি হতো, কারণ রাস্তায় স্ট্যান্ড করা আছে। রাস্তায় স্ট্যান্ড করা মোটরসাইকেল তো আর এটা পড়ে আছে, এটা বলা যাবে না যে রাস্তায় পেয়েছি নিয়ে গেলাম। রাস্তায় মোটরসাইকেল স্ট্যান্ড করে মালিক আশেপাশেই তো আছে, তাই না? জি জি। তার কাজ মানে এটা পারপাস তো মালিকের দেখেছি। দখলেই আছে, ধরে নিতে হবে। যখন রাস্তায় কোনো গাড়ি বা রাস্তায় কোনো মোটরসাইকেল স্ট্যান্ড করা থাকে, ধরে নিতে হবে মালিকের দখলে আছে। আপনাকে কেউ পারমিশন দেয়নি যেটা নিয়ে যান, এটা পড়ে আছে, তার মানে এটা কি বেদখল হয়ে আছে, ধরা যাবে না, এটা কারো না কারো দখলে আছে। যখন নির্জন কোনো জায়গায় যে কোনো কিছু পড়ে থাকবে দীর্ঘদিন, পয়েন্ট টু বি নোটেড, দীর্ঘদিন থাকতে হবে, কয়েকদিন ধরে একটা মোটরসাইকেল এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কেউ নিয়ে যাচ্ছে না, ধুলোবালি পড়ে আছে, তখন ধরে নিতে হবে যে এই মালিক এর দখলে এটা নাই, হয় হারিয়ে গেছে, নাহলে মালিক এটাকে কি করেছে, ছেড়ে রেখে চলে গেছে, তার দরকার নেই। পরিত্যাগ করেছে, আপাতত বেওয়ারিশ। হ্যাঁ, বেওয়ারিশ, তার মানে দখলহীন। জি 425-এর সংজ্ঞা, 426-27-এ কি আছে? শাস্তি, শাস্তির বিধান আছে। ট্রেসপাস, অন্যের সম্পত্তিতে অনুমতি ছাড়া প্রবেশ। ফরজারি, ফরজারিটা কি? ওই প্রতারণায় কিন্তু ডকুমেন্টারি প্রতারণা, যে প্রতারণার মধ্যে ডকুমেন্টের কোনো বিষয় থাকবে, মানে মিথ্যা দলিল তৈরি করতে হবে। মিথ্যা দলিল আবার 3 উপায়ে করা যায়, 464-তে আছে, এভাবে বলা আছে, পড়ে নেবেন। কিছু টেম্পার করে আংশিক পরিবর্তন করলাম, এগুলা কি? জালিয়াতি। চেকে লিখে আছে, জি চেকে লিখেছে হচ্ছে 1 লাখ, এখন একটা জি শূন্য বাড়িয়ে দিয়ে 10 লাখ টাকা কেউ যদি তুলে, তাহলে 9 লাখ টাকা এক্সট্রা হয়ে গেল, এটা কি? জালিয়াতি। তাহলে একটু জি টেম্পার করা হলো, তাই না? জি মানহানি মানে অন্যের মান নষ্ট করা, তাই না? কারো জি খ্যাতি আছে, সে খুব সম্ভ্রান্ত ব্যক্তি, তার নামে এমন দুর্নাম ছড়াই দিল, সুনাম নষ্ট হলো, এগুলো করার উদ্দেশ্যে মানে মুখে কোনো কিছু বলা বা পাঠের জন্য লিখিত মুদ্রিত দৃশ্যমান উপস্থাপনা, ফেসবুকে পোস্ট দিল বা কোনো জায়গায় কোনো কিছু লিখে রাখলো। হ্যাঁ, এখন জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার বিভিন্ন নেতার নামে রাস্তায় অনেক মানে অকথ্য ভাষায় গালিগালাজ লেখা আছে, আছে না? জি আছে। দ্যাট ইজ ডিফামেশন। রাস্তায় কোনো দেওয়াল লিখনে লেখা আছে, একজনকে গালি দেওয়া হয়েছে, ডিফামেশন। জি জি, আছে স্কুলে, আছে। স্কুলে র্যাগিং করার জন্য M+S লেখা আছে, এখন সবাই জানে M K আর S K, এটাও ডিফামেশনের মধ্যেই পড়বে।
পড়বে না? র্যাগিং ওয়ান কাইন্ড অফ ডিফামেশন। জি 10টি ব্যতিক্রম আছে। 10টি ব্যতিক্রমের ভেতরে পড়লে ডিফামেশন না, ব্যতিক্রমের বাইরে গেলে ডিফামেশন। ডিফামেশন। ওই কালপেবল হোমিসাইডের মতন, ঠিক আছে? জি অপরাধমূলক ভীতি প্রদর্শন, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে কি বলি? থ্রেট দেওয়া। আমাকে সে থ্রেট দিয়েছে। তো কিন্তু এই আইনের ভাষায় ইন্টিমিডেশন কি? ইন্টিমিডেশন, এটাকে ভীতি প্রদর্শন। তো সাধারণভাবে যদি দেয় তাহলে 506-এর একে সাজা হবে। এখানে ব্র্যাকেটে রোমান এক আমরা ব্যবহার করি, কারণ জি এটাতে এটাতে কিন্তু ওই উপধারা 1-2 নাই, তাই কনফিউশন। 503-এর সংজ্ঞা আর সাজার বিধান 506-এ। জি আর যদি কি করে গুরুতর মৃত্যু, গুরুতর আঘাত, অগ্নিসংযোগ, মৃত্যুদণ্ড বা 7 বছরের জেল হবে এরকম অপরাধে অভিযুক্ত করা, বা নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে নিন্দা দেওয়া। তো নারীর সতীত্ব নষ্ট হয়েছে বলে নিন্দা দেওয়ার অর্থ কি? মানে তার ক্যারেক্টার নিয়ে কথা বলা, তাই না? জি এটা করলে তখন সাজা হয়ে যাবে এই 7 বছর। 506-এর দ্বিতীয় অংশ, 7 বছর। তাহলে 2 বছর, 7 বছর, 5 বছর বেড়ে গেল। জি নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে, মানে ইপটিজিং, ইপটিজিং কথার মাধ্যমে হতে পারে, অঙ্গভঙ্গি হতে পারে, বা কোনো কাজের মাধ্যমে হতে পারে। 1 বছর বিনাশ্রম, 509। প্রকাশ্য প্রকাশ্যে মাতাল ব্যক্তির মাতলামি করা, মাতলামি করলে একটা অসদাচরণ হয় আর তার সেন্স থাকে না, এটা দণ্ডবিধির সর্বনিম্ন শাস্তি 24 ঘন্টা কারাদণ্ড, বিনাশ্রম, তাও আবার সশ্রম হলেও তাও হতো, একটু সাজাটা বাড়তো। অথবা দশ জি টাকা অর্থদণ্ড, অথবা আছে প্লাস থাকলেও তাও হতো, যে দুইটাই। অথবা উভয় দণ্ড, 510 ধারা, খুবই ইন্টারেস্টিং হাস্যকর ধারা। আর জি 511, 511-তে হচ্ছে কি? অ্যাটেম্পট, ঠিক আছে? জি প্রচেষ্টা জি করা অপরাধের। প্রচেষ্টা করে ব্যর্থ হতে হবে, সফল হলে অপরাধ হয়ে যাবে, ঠিক আছে? এখানে ইন্টেনশন টু কমিট অ্যান অফেন্স, প্রিপারেশন টু কমিট অ্যান অফেন্স, তার মানে আর হচ্ছে অ্যাটেম্পট টু কমিট অ্যান অফেন্স, তিনটা বিষয় থাকবে, হ্যাঁ। একটা থাকবে সংগঠনের অভিপ্রায়, একটা প্রস্তুতি, আর একটা হচ্ছে প্রচেষ্টা। ওকে, এটা এক প্রকার জি ইনচয়েড ক্রাইম। আমি চেষ্টা করলাম, পারলাম না, তাও আমার অপরাধ হবে। আমি চুরি করতে গিয়েছিলাম স্যার, কিন্তু আমি কি করলাম? আমি চুরি করতে তো পারিনি, আমি কিছু নিইনি। একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? আমাকে ক্ষমা করে দেন। আম জি চুরি জি করতে গেছে সিদ্দিক। একটা শিশু আম চুরি করতে গেছে, আমি চুরি করিনি, আমাকে ক্ষমা করে দেন। তো এটা 511 ধারা। চুরি করে যদি সফল হয় তাহলে 379, 80, 81, 82, আর বিফল হলে 511। ওকে। চুরির প্রচেষ্টা বা প্রস্তুতি, অপথে গৃহে প্রবেশের প্রচেষ্টা বা প্রস্তুতি, আপনি গ্রিল কাটার চেষ্টা করছে, গ্রিলের শব্দে জেগে উঠে কেড়ে কেড়ে পালালো, এটা কিন্তু 511 ধারার অপরাধ হবে, ট্রেসপাসের, তাই না? মানহানির জি প্রচেষ্টা, কিন্তু মানহানি সে সফল হয়নি। ফেসবুকে একটা পোস্ট দিল, প্রথম 2 দিন মানুষ বিশ্বাস করলো, পরে যে বোঝা গেল যে না, এই ভালো মানুষটার নামে মিথ্যা সে ছড়ানোর চেষ্টা করেছে। এবার কি মনে রাখার উপায়?